ভার্সন কন্ট্রোল সিস্টেমের যে বেসিক আর্কিটেকচার রয়েছে, যে বেসিক কনসেপ্টস গুলো রয়েছে, সেগুলো যে বেসিক কমান্ডস গুলোর মাধ্যমে আমরা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেমকে ব্যবহার করতে পারবো এবং এই অপরচুনিটিস গুলো লেভারেজ করতে পারবো, সেই বিষয়গুলোই আমরা শেখার চেষ্টা করব। আমাদের সাথে আজকে রয়েছেন আঞ্জুম রশিদ, যিনি কিনা মাইক্রোসফট লার্ন স্টুডেন্ট অ্যাম্বাসেডরদের মধ্যে বর্তমানে বেটা মাইলস্টোনে রয়েছেন। এছাড়াও এই পুরো ইভেন্টটি কন্ডাক্ট করার জন্য আমাদের সাথে থাকবেন মাইক্রোসফট লার্ন স্টুডেন্ট অ্যাম্বাসেডরস আলফা মাইলস্টোনের শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল, এবং থাকবেন শাফিন হোসাইন, যিনি হলেন IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের এক্সিকিউটিভ মেম্বার। আমরা খুব দ্রুতই আঞ্জুম রশিদ ভাইয়ের সেশনটাকে স্টার্ট করে ফেলবো, যেখানে তিনি গিটের বেসিক্স গুলো, কনফিগারেশন এবং ইনস্টলেশন এগুলো নিয়ে কথা বলবেন। ওভার টু ইউ আঞ্জুম রশিদ ভাই। ওকে, আমাকে শুনতে পাচ্ছো ইফতু? হ্যাঁ ভাইয়া, লাউড এন্ড ক্লিয়ার। ওকে, সো হ্যালো এভরিওয়ান, আমি আঞ্জুম রশিদ, জাহাঙ্গীরনগর কম্পিউটার সায়েন্স অ্যান্ড। আমি আপনাদের বেসিক্যালি শেয়ার করব কিভাবে কমান্ড লাইন ইন্টারফেস এটার সাথে পরিচিত হওয়া যায় এবং গিট এনভায়রনমেন্টের সাথে কিভাবে নিজে একটু পরিচিত হয়ে এটাকে ইউজ করা যেতে পারে বেসিক্যালি। এবং আমরা অনেকে আছি যারা একদমই নতুন, এবং অনেকে হয়তো আছে যে বেশ কিছুদিন ধরে এটা ইউজ করছি, আবার অনেকে আছে হয়তো ইউজ করছি লম্বা সময় ধরে, কিন্তু এটার যে অনেক বিভিন্ন ধরনের ফিচার আছে যেটাকে আমরা লেভারেজ করতে পারি দৈনন্দিন বিভিন্ন টাইপের প্রজেক্ট রিলেটেড কাজে, সেটা হয়তো জানি না। সো আমি এই বিষয়গুলো একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আমি একটা জিনিস ফোকাস করব, সেটা হচ্ছে অনেকে হয়তো নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আছি, যারা হয়তো কম্পিউটার সায়েন্স বা আইটি এই টাইপের সাবজেক্টগুলো অথবা এটার ভিতরে টেকনিক্যাল টার্মগুলো হয়তো অতটা বুঝি না। তাদের জন্য আমি চেষ্টা করবো একটু সহজভাবে বোঝানোর, এবং অবশ্যই বেশ কিছু অ্যানালজি দিব যেগুলো মোটামুটি হোপফুলি সবার জন্য ইজি হবে। আর ফাইনালি আমাদের থিওরি থাকবে কিছু, কনসেপ্ট থাকবে কিছু, এছাড়া আমি কিছু হ্যান্ডস অন ডেমনস্ট্রেশন দেখিয়ে দিব। সো ওভার টু মি, মাই প্রোফাইল। আমি নিজে একজন ইনফরমেশন সিকিউরিটি এনথুসিয়াস্ট, তো আমি বেসিক্যালি এসব নিয়ে একটু ঘাটাঘাটি করি। এছাড়া আমি নিজে ওপেন সোর্স কন্ট্রিবিউশনে বেশ কিছুদিন ধরে কাজ করছি, লেখালেখি করি, আর বেশ কিছু কমিউনিটিতে কাজ করি যেটা বললাম। সো এর মধ্যে রয়েছে মাইক্রোসফট লার্ন অ্যাম্বাসেডর কমিউনিটি, দেন আমাদের একটা নিজেদের একটা কন্টেন্ট রাইটিং এর একটা ব্লগিং প্ল্যাটফর্ম আছে, সেটার নাম হচ্ছে ভয়েস অফ কোড। আর এছাড়া আমি লোকালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জিও কম্পিউটার ক্লাবে জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছি। সো শুরু করি। আমার সেশনটা বেসিক্যালি ছিল সিএলআই এবং গিট এনভায়রনমেন্ট নিয়ে। সো সিএলআই মানে কি, কেউ কি জানি এখানে? কমান্ড লাইন ইন্টারফেস, রাইট? তো অনেকে হয়তো ফার্স্ট টাইম শুনছি, অনেকে হয়তো আগে থেকে জানি। আমি একটু এটার ভিতরে যাই, বিষয়টা কি বুঝি। তো অনেকে আমরা জানি যে কমান্ড প্রম্পট বলে উইন্ডোজে কিছু একটা আছে, কালো কালার একটা স্ক্রিন, সেখানে সাদা কালারের বেশ কিছু। ইফতু, কেউ বাকি থাকলে মিউট করে ফেলো। ওকে। ওকে ভাই। তো আমাদের এখানে সিএলআই বলতে আমরা বেসিক্যালি বুঝি একটা স্ক্রিন, মানে আমরা নর্মালি যেটা বুঝি বাংলা ভাষায়, একটা স্ক্রিন যেখানে কালো স্ক্রিনের মধ্যে বেশ কিছু লেখা বেশি উঠতেছে, সেখানে বেশ কিছু কমান্ড দিচ্ছে প্রোগ্রামাররা। তো এই বিষয়টা দেখা যায় যে মানে সবাই বলতে এতটুকুই বুঝি, বাট এটার আন্ডারনিথ কি হচ্ছে না হচ্ছে বা কমান্ডগুলো কিভাবে কাজ করে সেটা হয়তো বুঝি না। সো ইন দ্যাট কেস দেখা যায় যে আমাদের হয়তো বিভিন্ন ধরনের টেকনিক্যাল কাজ করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায়। তো একটু দেখে আসি যে অ্যাকচুয়ালি সিএলআই এর বিভিন্ন ফিচার কি কি। প্রথমত হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেটা এটা অবশ্যই একটা টেক্সচুয়াল ইউজার ইন্টারফেস। দ্যাট মিনস আপনার যে আপনি যে উইন্ডোটা পাচ্ছেন, সেই উইন্ডোতে সব রকম ইনফরমেশনই আপনাকে দেখানো হচ্ছে টেক্সটের মাধ্যমে। অবশ্যই এটা কোনো গ্রাফিক্যাল প্যাটার্নের মাধ্যমে দেখানো হচ্ছে না। তো আমরা যেরকম এই সাপোজ যে পাওয়ার পয়েন্ট দেখছি, অথবা আমরা কোনো একটা ব্রাউজারে ব্রাউজ করছি, ফেসবুক ব্রাউজ করছি বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া, সবকিছু কিন্তু আলটিমেটলি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমটা, এটা কিন্তু টোটালি পিওরলি একটা গ্রাফিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সো আগে যেসব অপারেটিং সিস্টেম ছিল, যেমন মাইক্রোসফটের খুবই পুরাতন একটা অপারেটিং সিস্টেম আছে, নাম হচ্ছে ডিওএস, এমএস ডস। তো ডিস্ক অপারেটিং সিস্টেম এটা ছিল টোটালি সিএলআই বেসড, দ্যাট মিনস টেক্সচুয়াল ছিল। তো আমরা দেখে আসি যে সিএলআই আর কি কি ফিচার আছে। সিএলআই এর মূল ফিচার হচ্ছে এটা অপারেটিং সিস্টেম সার্ভিস প্রদান করে। তার মানে আমরা অপারেটিং সিস্টেম বলতে কি বুঝি, নর্মালি কি এমন একটা এনটিটি যেটা হচ্ছে আমাদের কোনো একটা মেশিনের হার্ডওয়্যার পোর্শনের সাথে আমাদের যে মেশিনের ইউজার, তার সাথে কমিউনিকেশন করিয়ে দেয়। এটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করে অপারেটিং সিস্টেম। সো ইন দ্যাট কেস অপারেটিং সিস্টেমস কামস উইথ আ নেটিভ সিএলআই ফর অ্যাক্সেসিং ওএস ফাংশনস অ্যান্ড সার্ভিসেস। আমরা জানি যে একটা অপারেটিং সিস্টেমকে চালাতে গেলে সেখানে ফাইল ম্যানেজমেন্ট লাগে, সেখানে রিসোর্স ম্যানেজমেন্ট লাগে, সেখানে বিভিন্ন ধরনের পারমিশন হিসাব করা লাগে।
তো এই ধরনের বিভিন্ন টাইপের কাজ করতে গিয়ে দেখা যায় যে আলটিমেটলি ওই অপারেটিং সিস্টেমের কিছু নেটিভ ইউটিলিটিস বা টুলস আছে, ওই টুলসগুলো কিন্তু আমরা ইউজ করি না, সেটা সিস্টেম ইউজ করে। সো ওগুলো ইউজ করতেও আলটিমেটলি দেখা যায় যে একটা সিএলআই প্রয়োজন হয়, কমান্ড লাইন ইন্টারফেস। যখন অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আপনি যখন আপনার সাপোজ আপনার একটা সার্ভার আছে, যে সার্ভারে বেশ কিছু কনফিগারেশন করছেন, সার্ভার কনফিগারেশন, ওটা করতেও আপনাকে অপারেটিং সিস্টেমের বেশ কিছু ফাংশন এবং সার্ভিস অ্যাক্সেস করতে হবে। তো এটা করার জন্য সিএলআই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন, যেটা অলরেডি ওই অপারেটিং সিস্টেমে বিল্ট ইন থাকে। বিষয় হচ্ছে তাহলে কি উইন্ডোজ ভিত্তিক উইন্ডোজের যে সিএলআই আছে এটার সাথে কি লিনাক্স ভিত্তিক যেসব সিএলআই আছে সেটা কি সেম বা ইন্টারচেঞ্জেবল? অ্যান্সার হচ্ছে না। কারণ লিনাক্স তো অপারেটিং সিস্টেম না, লিনাক্স হচ্ছে কার্নেল। ওটার ভিত্তি করে যেটা বানানো হয়েছিল সেটাকে আমরা বলছি জিএনইউ লিনাক্স। অর্থাৎ লিনাক্স কার্নেলের সাথে জিএনইউর বেশ কিছু টুলস আছে, সেটা ইন্টিগ্রেট করে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম পাই, এবং সেটার উপর ভিত্তি করে বেশ কিছু ডিস্ট্রিবিউশন এখন পপুলার চলছে, উবান্টু, কার্লি লিনাক্স, দেন আর্চ লিনাক্স, ম্যানজারো, এরকম অনেক কিছু আছে। সো ওখানে যেসব সিএলআই আছে সেটার সাথে উইন্ডোজের সিএলআই অর্থাৎ কমান্ড প্রম্পটের বেসিক পার্থক্য হচ্ছে অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার, প্রথমত এটা ভিন্ন, এবং দ্বিতীয়ত আর্কিটেকচারের উপর ভিত্তি করে দেখা যায় যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট এবং সফটওয়্যার রিকোয়ারমেন্টও চেঞ্জ হয়ে যায়। সো আমি যদি বলি যে উইন্ডোজের কমান্ড প্রম্পট আমি লিনাক্সে চালাতে চাই, সেটা নেটিভলি পসিবল না। ঠিক সেম ওয়েতে লিনাক্সের কমান্ড প্রম্পট বা লিনাক্সের কমান্ড প্রম্পটকে আমরা বলি কি ব্যাশ বা টার্মিনাল, এই টার্মিনালটা সরাসরি উইন্ডোজে চালানো যায় না। তবে বেশ কিছু কি বলবো হ্যাকস আছে, মানে ঘুরে ফিরে অন্য কোনো ওয়েতে করা যায়। সো ওএস শেল, এখন থেকে আমরা শেল টার্মটা ইউজ করব, এবং শেলটা আরো আমি সামনে আরো ব্যাখ্যা করে বলবো এটার মানে কি। তো ওএস শেল কি? কমান্ড প্রম্পট, যেটা হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম থেকে এসেছে। আর উইন্ডোজ শেল যেমন পাওয়ার শেল, অথবা হচ্ছে ইউনিক্স ভিত্তিক বেশ কিছু শেল আছে, ব্যাশ, এসএইচ শেল অর জি শেল। এই প্রত্যেক ধরনের শেলই আলটিমেটলি এটা হচ্ছে একটা ইন্টারফেস, যেটা আপনার অপারেটিং সিস্টেমের মূল যেসব ফাংশন সেটার সাথে, অর্থাৎ যে ফাংশনগুলো আমি একটু আগে বললাম, বিভিন্ন ধরনের মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফাইল পারমিশন সব কিছুই, সেখান থেকে ওই ফাংশনগুলোর সাথে আপনার আলটিমেটলি যে সিএলআইটা আপনি ইউজ করছেন সেটার একটা ইন্টারফেস হিসেবে কাজ করছে। তার মানে আপনি যখন একটা কমান্ড প্রম্পট ওপেন করছেন, সেখানে কোনো কমান্ড দিচ্ছেন, সেটা থাকতেছে আপনার সামনে, মানে একদম ফ্রন্ট এন্ডে। ওকে, সো সেখানে আপনি যে কমান্ডটা দিচ্ছেন সেই সিএলআই ওই কমান্ডটাকে পাস করছে সেই অপারেটিং সিস্টেমের নেটিভ শেলের কাছে, এবং সেটা ডিপেন্ড করবে, যেমন এই যে ডিস্ক অপারেটিং সিস্টেম হলে সেটা কমান্ড প্রম্পটে যাবে, পাওয়ার শেল হবে উইন্ডোজের ক্ষেত্রে, আবার উইন্ডোজের কমান্ড প্রম্পটে চলে। দেন যদি সেটা ইউনিক্স ভিত্তিক হয়, লিনাক্স হলে বা উবান্টু হলে সেটা ব্যাশের কাছে যাবে। সো ফ্রন্ট এন্ডে যে সিএলআইটা আমরা বলছি উবান্টুর ক্ষেত্রে সেটার নাম হচ্ছে টার্মিনাল। তো টার্মিনাল কমান্ড দিচ্ছি, সেটা ব্যাশ শেলের কাছে যাচ্ছে। দেন শেল কি করছে, সেটা অপারেটিং সিস্টেমের কাছে গিয়ে পাঠাচ্ছে। দ্যাট মিনস অপারেটিং সিস্টেমের মূল অংশকে আমরা বলি কার্নেল, অর্থাৎ ব্রেইনের মতো যেটা কাজ করে। তো প্রত্যেকটা শেলই আলটিমেটলি করে কি, যে কমান্ডটা পায় সেটাকে পাস করে সেই কার্নেলের কাছে, যাতে ওই প্রপার যে যেসব কাজ করতে দেওয়া হয়েছে, যেমন বিভিন্ন ধরনের কম্পিটিশনাল কাজ হতে পারে, সেই টাইপের কাজগুলো করে দেন আউটপুটটা শো করে। তো সিএলআই একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রিড ইভ্যাল প্রিন্ট লুপ, অর্থাৎ রেপল, এই রেপল জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে। রেপল জিনিসটা হয়তো অনেকে জানি না, আমি একটু ক্লিয়ারলি বলি। তো এটা একটা লুপ, যে লুপটা শুরুতে কিছু একটা রিড করে, অর্থাৎ কিছু একটা গ্রহণ করে। যেমন আমরা যখন একটা প্রোগ্রামকে কোনো একটা ভ্যালু দেই বা কোনো একটা কমান্ড দেই, সেটা প্রোগ্রামের সাইড থেকে প্রোগ্রাম কি করছে, যে ইউজার আমাকে কিছু একটা দিল, আমি সেটাকে রিড করব বা আমি সেটাকে গ্রহণ করলাম। দেন যে জিনিসটা ইউজার আমাকে করতে বললো সেটার মানে কি, সেটার মানে বের করা মানে হচ্ছে ইভ্যালুয়েশন। তো এই ইভ্যালুয়েশনের কাজটাও শেল বা হচ্ছে টার্মিনাল যাই বলি, সে ওই কাজটা করছে, এবং ইভ্যালুয়েশন করে সে যে আউটপুটটা পাচ্ছে সেটাকে প্রিন্ট করে দিচ্ছে। তো রিড করলাম, দেন সেটার ইভ্যালুয়েশন করলাম, দেন আউটপুটটা আমি আবার আমার ইউজারের কাছে ফেরত দিলাম। এই তিনটা কাজকে বারবার লুপ করে চলবে। এটাই হচ্ছে আলটিমেটলি একটা সিএলআই এর কাজ। একটা সিএলআই সাধারণত রেপল টাইপের কাজ ফিচারকে ইমপ্লিমেন্ট করে। তবে দেখা যেতে পারে বেশ কিছু এখনকার সিএলআই যেগুলো, সেগুলো রেপল থেকেও আরো বেশি ফিচার সমৃদ্ধ, এবং সেটাকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ শেল। তো ইন্টারঅ্যাক্টিভ শেল মানে হচ্ছে শুধুমাত্র ইউজার যে কম্পিউটারকে কমান্ড দিবে বা বলবে যে তুমি এই কাজ করো, তুমি এই এই করো সেই করো, এমন না। এমনও হতে পারে যে কম্পিউটারও ইউজারকে বলতে পারে যে না, তুমি এটা না করে, তুমি কমান্ডটা একটু ভুল ছিল, এটা ঠিক করে তুমি এভাবে দাও, অন্যভাবে দাও, তোমার হয়তো সিনট্যাক্সে ভুল আছে। তার মানে টার্মিনালটা বা শেলটা ইন্টেলিজেন্ট। সো যখন রেপল বলতে বোঝাচ্ছে বেসিক্যালি সে জাস্ট গ্রহণ করবে, গ্রহণ করে ইভ্যালুয়েশনটা আউটপুট ইউজারকে দিয়ে দিবে। আর যখন সেটা ইন্টারঅ্যাক্টিভ টার্মিনাল, তখন সে নিজে ইভ্যালুয়েট করবে, আবার সেই ইভ্যালুয়েশনের উপর ভিত্তি করে সেই ইউজারকে হয়তো কমান্ড দিতে পারে যে তুমি এই কাজটা করো। ফর এক্সাম্পল, আমরা যারা উবুন্টু কিছু হলেও ইউজ করেছি, তা আমরা একটা
খুবই কমন কমান্ড ইউজ করে অভ্যস্ত, নাম হচ্ছে sudo apt get install, দেন হচ্ছে ওই যে জিনিসটা ইনস্টল করবো সেটার নাম, যেমন sudo apt get install সাপোজ VLC মিডিয়া প্লেয়ার। তো এই ধরনের ইনস্টলেশন যখন দেয়া হয় তখন কিছুক্ষণ দেখা যায় যে বেশ কিছু লেখা আসতেছে টার্মিনালে, দেন একটু পর টার্মিনাল বলছে যে তোমার এই প্যাকেজটা অলরেডি ইনস্টল আছে, তুমি চাইলে এটাকে আপডেট করতে পারো, না হলে এটাকে রিমুভ করতে পারো, অথবা তুমি ফ্রেশ ইনস্টল করতে পারো, তুমি কোনটা চাও। তো তখন অপশন দিয়ে দিচ্ছে। এই সময় কিন্তু ইউজার হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমি কি 1 নাম্বার চাচ্ছি না 2 নাম্বার চাচ্ছি, কোন অপশন দিয়ে আমি যাব। তো এই সময় ইউজার একটা প্রম্পট পেলো এবং সেই প্রম্পটের ভিত্তিতে ইউজার একটা আরেকটা কমান্ড দিল, তার মানে টোটাল ইন্টারাকশনটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভলি। এজন্য এখনকার সিএলআই গুলো বেশ ইন্টেলিজেন্ট এবং সেগুলো ইন্টারঅ্যাক্টিভ হয়। তো আমরা দেখে আসি যে পপুলার কি কি কমান্ড প্রসেসর বা ইন্টারপ্রেটার আছে। এখন এখানে কিছু সিনোনিম আছে, সেগুলো আমি একটু ক্লিয়ার করে দেই। প্রথমত আমরা বলেছি কমান্ড লাইন ইন্টারফেস। এই জিনিসটা কিন্তু শুধুমাত্র একটা অপারেটিং সিস্টেমের টার্মিনালই যে হবে বা একটা শেলকে ইমপ্লিমেন্ট করবে এমন কিন্তু না। কমান্ড লাইন ইন্টারফেস হতে পারে আপনার আপনার নিজের একটা সফটওয়্যার বানানো আছে, সফটওয়্যারের কাজ হচ্ছে সাপোজ ফর এক্সাম্পল বাংলাদেশ গভর্নমেন্টের সাপোজ হেলথ কেয়ার যে সেক্টরটা আছে সেখানে বিভিন্ন রেকর্ড থাকে, তাই না? কিছু পাবলিক রেকর্ড থাকে যে সাপোজ এখন হচ্ছে আহ, এই করোনার টাইমে প্রতিদিন কি পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে, এটার ডেটা। তো এই ডেটা নিতে এমন একটা সিএলআই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন, যেটার কাজ হবে বেশ কিছু, সাপোজ আমি একটা কমান্ড দিলাম, ওই কমান্ডে বলা থাকলো যে রিড অল ইনফেক্টেড পিপল, সামথিং লাইক দ্যাট। এরকম কমান্ড দিলাম, সাথে সাথে দেখা যাবে ওই কমান্ড লাইন ইন্টারফেসটা ব্যাকএন্ডে কোনো একটা সার্ভিসকে কল করে সেটার রেসপন্সটা নিয়ে দেন আপনাকে জানিয়ে দিচ্ছে। তার মানে আপনি নিজেও সিএলআই বানাতে পারেন। এমন কিন্তু না যে এটা অপারেটিং সিস্টেমের নেটিভ থাকবে আর এটা ওটার জন্যই নির্দিষ্ট করে লিমিট করে দেয়া, আপনি নিজে বানাতে পারবেন না, এমন না। সো আমরা জানি যে সিএলআই জিনিসটা বা কমান্ড লাইন ইন্টারফেস এটা নিজের মতো বানানো যায় এবং এটা টোটালি কাস্টমাইজেবল। এখন কমান্ড প্রসেসরটা কি বা ইন্টারপ্রেটারটা কি, এই জিনিসটা আরেকটু জটিল বলা যেতে পারে। এটা হচ্ছে পিছন দিকে আমরা ব্রেইন হিসেবে, আমরা তো যেমন আমি কথা বলছি, আমার কথা আপনারা শুনছেন, বেসিক্যালি কি আমার অডিওটা যাচ্ছে আপনার কাছে, বাট আমি যা কিছুই চিন্তা করছি সব কিন্তু আমার ব্রেনে হচ্ছে, তাই না? সো কমান্ড লাইন ইন্টারফেসে যে আউটপুটটা আসে সেটা যে প্রসেস করে তাকেই বলে কমান্ড প্রসেসর, যেটা থাকে ভেতরে, যেটা দেখা যায় না। এই কমান্ড প্রসেসর একটা নাম হচ্ছে কমান্ড ইন্টারপ্রেটার। তো সাধারণত এই যে ব্যাশ বলি বা টার্মিনাল বলি, এগুলো কিন্তু আলটিমেটলি এটার আন্ডারনিথ যেটা থাকে সেটাকে আমরা আলটিমেটলি কমান্ড প্রসেসরই বলি বা কমান্ড ইন্টারপ্রেটারই বলি। তো এখানে আমি বেশ কিছু ধরনের কি বলবো, চার রকম অপারেটিং সিস্টেম, যদিও দেখে মনে হচ্ছে উপরের আর বাম পাশের দুইটা সেম, বাট আলটিমেটলি এটা চারটা অপারেটিং সিস্টেম থেকে নিয়েছি। তো প্রথমত এখানে আসি কমান্ড প্রম্পট। আমরা সবাই জানি যে উইন্ডোজে কমান্ড প্রম্পট বলে কিছু একটা আছে, এবং কেউ যদি ইউজ নাও করে থাকি অ্যাটলিস্ট এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো যে আপনি অনেক সময় আপনার দৈনন্দিন উইন্ডোজ রিলেটেড যে কোনো কাজ করতে গিয়ে হঠাৎ করে দেখা যাবে যে ইনস্টলেশনের সময় বা কোনো একটা এরর যখন আসে তখন অটোমেটিক্যালি একটা উইন্ডো ওপেন হয়ে বেশ কিছু মানে হিজিবিজি লেখা এসে পড়ে এখানে। তো এটা বেসিক্যালি কমান্ড প্রম্পট থেকে আসছে, এবং আমরা কিভাবে বুঝবো? এটার নাম হচ্ছে cmd.exe। ওকে, উইন্ডোজের লেটেস্ট সবচেয়ে পপুলার শেল হচ্ছে পাওয়ার শেল, যেটা রিসেন্টলি বের হয়েছে, বেশ কয়েক বছর হলো। এবং পাওয়ার শেল এখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অটোমেশনের এবং স্ক্রিপ্টিং এর বেশ কিছু কাজে খুবই পপুলারলি ইউজ হচ্ছে এবং এটা খুবই পাওয়ারফুল। এটা অনেক ধরনের কাজ এক জায়গায় নিয়ে এসেছে। সো কমান্ড প্রম্পট থেকে পাওয়ার শেলের ক্যাপাবিলিটি অনেক বেশি। তো যারা এখনকার মডার্ন ডেভেলপমেন্ট করছে তারা কম বেশি পাওয়ার শেলের সাথে পরিচিত। আচ্ছা, দেন আসছি টার্মিনাল, যেটা নিয়ে আমি এতক্ষণ বললাম যে লিনাক্স ভিত্তিক যেসব অপারেটিং সিস্টেম আছে সেখানে যে কমান্ড লাইন ইন্টারফেসটা দেওয়া থাকে নেটিভলি, সাধারণত ওটার নাম থাকে টার্মিনাল। এবং ওই টার্মিনালটা অনেক ধরনের শেলের সাথে কাজ করতে পারে। যেমন আমার ব্র্যাকেটে লেখা এখানে ব্যাশ। তো আমি যেটা বললাম যে ফ্রন্টে যে কথা বলছে, যেমন আমি কথা বলছি, যা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি কমান্ড লাইন ইন্টারফেস, যার মানে টেক্সট দিয়ে কথা বলছে। ওকে, আর আমার ব্রেইন যেটা, সেটাকে আমরা বলছি শেল, বা সেটাকে আমরা বলছি যে কাইন্ড অফ, ব্রেইনকে শেল বলা যায় না, আমি বলতে পারি যে ব্রেইনের সাথে আমার আমি যে অডিও আমার মুখ থেকে বের হচ্ছে এর মাঝে যে সিনাপসগুলো আছে বা যে কানেকশনগুলো আছে, এই কানেকশন বা ইন্টারফেসের কাজটা করছে শেল। তার মানে সবার ফ্রন্টে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, এটার পিছনে হচ্ছে শেল, দেন এটার পিছনে হচ্ছে অপারেটিং সিস্টেম, আমরা যদি একদম সামনে থেকে চিন্তা করি, বোঝার চেষ্টা করি। সো একটা টার্মিনাল সেটা কিন্তু বিভিন্ন ধরনের শেলকে কাজে লাগাতে পারে। যেমন ব্যাশ সাধারণত আমরা উবান্টুতে ইউজ করা অভ্যস্ত। এছাড়া ম্যাক ওএস যদি আপনি ইউজ করে থাকেন, অ্যাপলের ম্যাকিনটোশ বা ম্যাক, তো সেক্ষেত্রে দেখবেন যে এই টার্মিনাল যেটা আছে অ্যাপলের ম্যাকে, সেটার আন্ডারনিথ যেটা, সেটা ব্যাশ শেল না, সেটা হচ্ছে জি শেল।
সেটা একটু ডিফারেন্ট শেল। তো সিমিলার ওয়েতে আপনি চাইলে আপনার পছন্দের শেল ইনস্টল করে সেটাকে আপনি আপনার টার্মিনালের ব্যাকে সেট করে দিতে পারেন, সেই অনুযায়ী কাজ করতে পারেন। এখন আসি সবচেয়ে মজার যে শেলটা এখানে আছে, command.com লেখা। এটা কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস না। command.com হচ্ছে যখন 1981-এ মাইক্রোসফট ফার্স্ট টাইম ডেভেলপ করলো MS DOS অপারেটিং সিস্টেম, যেটা টোটালি ছিল একটা টেক্সচুয়াল অপারেটিং সিস্টেম, সেটার যে সিএলআইটা ছিল সেটাকে বলা হতো command.com। এটা ছিল মাইক্রোসফট ভিত্তিক বলা যায় প্রথম প্রপার সিএলআই, যেটাতে আপনার এখনকার যেসব কমান্ড প্রম্পটে যেসব টুল ছিল, যেমন ডিবাগ, যেমন ডিস্ক চেক, ডিস্ক পার্টিশন, সব ধরনের টুলই ওখানে ছিল command.com-এ। এবং আলটিমেটলি যখন মাইক্রোসফট উইন্ডোজ ডেভেলপ করা শুরু করলো, তখন ধীরে ধীরে command.com এর বেশ কিছু লিমিটেশনকে কাটিয়ে উঠে তখন থেকে ধীরে ধীরে কমান্ড প্রম্পট এটা রিলিজ পেলো। এবং এখন অ্যাকচুয়ালি command.com ইউজ হয় না, বাট আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ইনিশিয়াল টাইমের মানে প্রি হিস্টোরিক ওই টাইমের যেসব কমান্ডগুলো আছে ট্রাই করে দেখতে পারেন, এটা বেশ মজার। এবং এর জন্য বেশ কিছু ইমুলেটর আছে, অনলাইনে পাবেন। তো আমরা আসি বেশ কিছু আরেকটু ডিটেলে আসি যে অ্যাকচুয়ালি শেল, ব্যাশ, টার্মিনাল অলরেডি অনেকে বুঝছে, অনেকে হয়তো বুঝিনি। একটু ক্লিয়ারলি বলি। তো আমরা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, বলতে পারি এটাই হচ্ছে আমাদের লিনাক্সের ক্ষেত্রে টার্মিনাল। টার্মিনালটা হচ্ছে নিক নেম, বাট আলটিমেটলি এটা হচ্ছে একটা শেল, যে শেলটাকে আমরা বলছি ব্যাশ শেল। সো আরেকবার দেখে আসি আমরা যে ফিচার কি কি। শেল হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম যার কাজ হচ্ছে এক্সপোজেস অ্যান অপারেটিং সিস্টেমস সার্ভিসেস টু আ হিউম্যান ইউজার। তার মানে আমরা যখন একটা কম্পিউটার মেশিনারি নিয়ে কথা বলছি, তখন আমাদের ইউজার থাকছে এক পাশে, আরেক পাশে মেশিন থাকছে বা কম্পিউটারের ডিসপ্লে থাকছে। কম্পিউটার ডিসপ্লেতে কি থাকছে? ফার্স্ট অফ অল ফ্রন্টে থাকছে কমান্ড লাইন ইন্টারফেস বা সিএলআই, সেটার পিছনে থাকছে শেল। সো শেলের কাজটা কি? ওই যে আমাদের যে ইউজার আছে, সেই ইউজারের প্রত্যেকটা দরকার বা প্রত্যেকটা অ্যাকশনকে বা প্রত্যেকটা কমান্ডকে সে বেসিক্যালি ট্রান্সলেট করে অপারেটিং সিস্টেমের কাছে পাঠিয়ে দেয়। সো অপারেটিং সিস্টেমের নির্দিষ্ট সার্ভিসকে বলে যে তুমি এই কাজটা করো। যেমন ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, কনফিগারেশন। কনফিগারেশন বিভিন্ন ধরনের হতে পারে, এটা নেটওয়ার্ক কনফিগারেশন থেকে শুরু করে আপনার ফাইল কনফিগারেশন, আপনার যে কোনো নির্দিষ্ট প্রোগ্রামের কনফিগারেশন বিভিন্ন ধরনের হতে পারে। সিস্টেম কনফিগারেশন মূলত। ওকে, শেল যেটা বললাম যে এটা একটা ইন্টারফেস হিসেবে কাজ করছে, তার মানে এটা সিএলআই বা জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটার সাথে অপারেটিং সিস্টেমের সাথে একটা সংযোগ করিয়ে দিচ্ছে। বাট অপারেটিং সিস্টেমের কোন অংশটার সাথে? সেটা হচ্ছে কার্নেল। এবং আমি অলরেডি বলেছি কার্নেল হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের ব্রেইন হিসেবে কাজ করে, এবং এটাই হচ্ছে মূল র লেয়ারটা, যেটার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেমের বাইরের লেয়ারগুলো বসে। এখন 3 নাম্বার অপশনটা দেখি আমরা, যে লিটারালি আ শেল মানে হচ্ছে আমরা যখন শেল বলছি, শেল মানে কিন্তু কি খোলস, বাংলা ভাষায় খোলস। খোলস মানে কি? কোনো কিছুকে আবৃত করে রাখছে। সো বেসিক্যালি একটা অপারেটিং সিস্টেমের শেল কিন্তু ওই অপারেটিং সিস্টেমের কার্নেলকে আবৃত করে রাখছে। বেসিক্যালি এই জন্যই কিন্তু এটার নাম হচ্ছে শেল। সো আমরা দেখতে পারি যে cmd.exe এটা একটা কমান্ড লাইন ইন্টারফেস, আবার বিন ব্যাশ উবুন্টুর এটাও কমান্ড লাইন ইন্টারফেস। আরেকটা আছে explorer.exe, এটা দেখে অনেকে হয়তো একটু কনফিউজড হয়ে যাবে এটা কেন নাম দিলাম এখানে। এটা হচ্ছে গুই, এবং এটা উইন্ডোজের গুই। তো আমরা যখন উইন্ডোজে কোনো একটা ফোল্ডার ওপেন করি, তখন কিন্তু আলটিমেটলি এটা উইন্ডোজ এক্সপ্লোরারে ওপেন হচ্ছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এবং এজন্য ওটাকে আমরা বলছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো একটা সিএলআই যেভাবে একটা শেলের সাথে কমিউনিকেট করে, ঠিক সেম ওয়েতে একটা গুইও কিন্তু সেম ওয়েতে শেলের সাথে কমিউনিকেট করে। সো আমরা এখানে বলতে পারি যে এই ব্যাশ যেরকম একটা শেল, সিএমডি যেরকম একটা শেল, ঠিক সিমিলার ওয়েতে এক্সপ্লোরারও কিন্তু এক ধরনের শেল, যেটা উইন্ডোজ ফ্রন্ট এন্ডের ফাইল যে উইন্ডোয়িং সিস্টেম, সেটার সাথে এই শেলের রেগুলার ইন্টারাকশন হয় যখন আপনি কাজ করেন। আর ফাইনালি ব্যাশের ফুল মিনিং হচ্ছে বর্ন এগেইন শেল, এবং এটা একটা ফ্লেভার ইউনিক সিস্টেমের। তার মানে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, এবং শেলের যখন ফ্লেভার চেঞ্জ হয় তখন কি হয়, একটা শেলের বিভিন্ন ক্যাপাবিলিটি থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি ডান পাশে যে kevin@লোকাল হোস্ট, এটা হচ্ছে গ্রিন কালার। দেন আমরা দেখতে পাচ্ছি একটা ডলার সাইন আছে, অ্যান্ড আফটার দ্যাট একটা স্পেস, দেন কমান্ডের নাম। তো এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু এক এক শেলে এক এক রকম। কোনো শেলে হয়তো কেভিনের জায়গায় এই নামটা হয়তো শো করবে না, কোনো শেলে হয়তো এই ডলার সাইনের জায়গায় অন্য একটা প্রম্পট থাকবে। আবার এছাড়াও ভিজুয়াল বৈশিষ্ট্য ছাড়াও তার কিন্তু কাজ ভিত্তিক বা অপারেশনাল বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন ব্যাশ শেলে এমন কিছু কাজ করা যায় যেটা হয়তো সিএমডিতে করা যায় না। আবার সিএমডিতে কিছু বিষয় আছে যেটাকে আমরা বলি, যেমন ডেলিমিটার বলি। আমরা যখন উইন্ডোজে পাথ লিখি, যেমন এখানে পাথ দেখতে পাচ্ছি, সিডির পাশে মাউন্ট /c, এই পাথে আমরা কিন্তু অল টাইম ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি।
সো লিনাক্স বা ইউনিক্স ভিত্তিক সিস্টেমে কিন্তু অল টাইম ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ হয় যে কোনো পাথে, বাট উইন্ডোজের ক্ষেত্রে দেখা যায় যে ওটা শেল ডিফারেন্ট এবং সেটার পাথও ডিফারেন্ট, সেখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ হয়, ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সেটা কনফিউজ হয়ে যায়। ওকে, সো এটা হলো আমাদের ওভারঅল শেল কি আমরা বুঝলাম, টার্মিনাল কি বুঝলাম, ব্যাশ কি বুঝলাম। এখন আরেকটু সুন্দর, আরেকটু ইন্টারেস্টিং জায়গায় যাই। এখন আমরা একটু ইউনিক্স ফ্যামিলি নিয়ে আলোচনা করি। অনেকে হয়তো ইউনিক্সের নাম শুনেছে, অ্যাকচুয়ালি এটা খুবই পপুলার একটা টার্ম, কিন্তু ইউনিক্সের সাথে লিনাক্সের একটা মানে কি বলবো একটা প্যাচ লেগে যায় যে অ্যাকচুয়ালি দুইটা কি সেম নাকি ভিন্ন। সো প্রথমত ওপেনলি বললে দুইটা কিন্তু অ্যাকচুয়ালি ভিন্ন, কারণ সবার আগে এসেছিল এই বেল ল্যাবে 1960-র দিকে। এই টাইমে ফার্স্ট ডেভেলপ করা হয়েছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমটা, মেনলি কার্নেলটা, এবং সেটা তৈরি করা হয়েছিল সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এবং এই যে ইউনিক্স সিস্টেমটা ফার্স্ট আসে, দেন এটাকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে এটাকে মডিফাই করে। সো এর মধ্যে বিভিন্ন মাইক্রোসফটটা করেছে, আইবিএম করেছে, অ্যাপল করেছে, দেন ফাইনালি লিনাস টরভালস, যিনি লিনাসের প্রতিষ্ঠাতা, উনি হচ্ছে এটাকে আরো মানে উনার মতো করে একটা লিনাক্স কার্নেল তৈরি করলেন, যেটার বেসিক্যালি ইউনিক্স কার্নেলের উপর ভিত্তি করে উনি ওনার লিনাক্সের কার্নেলটা রিলিজ করেছিলেন। এবং ওটা যখন সফলতা পেল, তখন দেখা গেল যে এই ওপেন সোর্স সিস্টেমটা আরো প্রচুর ডিস্ট্রিবিউশন তৈরি করা শুরু হলো বিভিন্ন কোম্পানির, এবং তখন থেকে কিন্তু আলটিমেটলি প্রচুর অপারেটিং সিস্টেম বেড়ে গেল এবং ইউজও বেড়ে গেল, প্লাস সেটার প্রোডাক্টিভিটিও বেড়ে গেল। সো আমরা বলতে পারি খুবই সহজ ভাষায় বললে এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি লিটারালি ধরে নেওয়ার কোনো কারণ নাই, আমি জাস্ট সহজ করে বলার জন্য বলছি যে ইউনিক্সের অ্যাকচুয়ালি তিনটা পার্ট ছিল অপারেটিং সিস্টেমের। কার্নেল, কার্নেল ছিল ব্রেন, সেন্টার হাব অফ দ্য অপারেটিং সিস্টেম। দেন ছিল শেল, তার মানে কার্নেলকে আবৃত করে যে খোলসটা আছে, তার মানে ইন্টারফেস, যেটা ইউজার এবং কার্নেলের মাঝে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। অ্যান্ড ফাইনালি প্রোগ্রাম। প্রোগ্রাম হচ্ছে কি বিভিন্ন ধরনের ইউটিলিটি বা বিভিন্ন ধরনের কাজ করতে আমাদের যেসব ছোট ছোট টুল দরকার ছিল, সেটা অপারেটিং সিস্টেমের কাজ হতে পারে, ইউজারের কাজ হতে পারে, সেই টুলগুলো কিন্তু আলটিমেটলি এখানে ইউনিক্সের সাথে ছিল। তার মানে আপনি যখন আমি একটা এক্সাম্পল বলি, আপনি হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম ইনস্টলের পর সেখানে আপনি ডিস্ককে আপনার যে স্টোরেজটা আছে সেই ডিস্কে আপনি পার্টিশন করতে চান বা ভাগ করতে চান, কোন জায়গায় ইনস্টল করবেন সেই জিনিসটা স্পেসিফাই করতে চান। সো এটা অপারেটিং সিস্টেম ইনস্টলের আগে, অ্যাকচুয়ালি পরে হবে না। এই কাজটা করার সময় আপনার কি লাগবে? আপনি যখন আগের অপারেটিং সিস্টেমে আছেন, দ্যাট মিনস আমি এখন উইন্ডোজে আছি, আমি কারেন্টলি উইন্ডোজ ইউজার, বাট আমি লিনাক্স ইনস্টল করবো, লিনাক্সের কোনো একটা ডিস্ট্রিবিউশন, ফর এক্সাম্পল সাপোজ ম্যানজারো, সেটা ইনস্টল করবো। সেটা করার আগে আমার কি করা লাগবে? আমার ডিস্ককে পার্টিশন করে যেই জায়গায় আমি অপারেটিং সিস্টেমের কার্নেলকে ইনস্টল করব সেটা বলে দিতে হবে। তো এটা করার জন্য একটা টুল আছে, যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমরা ডিস্ক পার্ট নামে একটা টুল ইউজ করি। তো ওই টুলটা আমরা বলতে পারি প্রোগ্রাম। ওই টুলটাকে যখন আমরা চালাবো বা যখন বলবো যে ডিস্ক পার্ট, স্টার্ট ডিস্ক পার্ট, সামথিং লাইক দ্যাট, বা লঞ্চ ডিস্ক পার্ট, সেটা যখন কমান্ড দিব সেটা দিব আমরা শেলকে, এবং শেল এই কমান্ডটা পাস করবে কার্নেলের কাছে, কাজটা করবে। দেন শেল যেহেতু রেপল স্টাইল ফলো করে, সে আমাকে আবার ইভ্যালুয়েশনের পর আমাকে এটা আপডেটটা জানিয়ে দিবে যে হ্যাঁ পার্টিশন হয়েছে, এই জায়গায় এত মেগাবাইট জায়গা খালি আছে, তুমি এখানে স্টার্ট করতে পারো। সো আলটিমেটলি আমরা যে কাজই করি না কেন, আমরা কিন্তু আলটিমেটলি এই তিনটা জিনিস আমাদের লাগেই, শেল, কার্নেল এবং প্রোগ্রাম। এই তিনটার মধ্যে ইন্টারাকশন নিয়ত চলছে, অনবরত চলছে। এবং আপনি যদি দেখতে চান, আপনি চাইলে কিন্তু উইন্ডোজের টাস্ক ম্যানেজারে গিয়ে বিভিন্ন প্রসেস আছে, রানিং প্রসেস, সেগুলোর কাজগুলো অবজার্ভ করা শুরু করতে পারেন। দেখতে পারেন যে আন্ডারনিথ আপনি যখন কথা বলছেন না, আপনি যখন এখন মাইক্রোসফট টিমসে একটা মিটিংয়ে কাজ করছেন বা একটা মিটিংয়ে জয়েন করেছেন, তখন দেখবেন যে আন্ডারনিথ আপনার কিন্তু বিট টরেন্ট চলতেছে, আপনার স্কাইপের একটা প্রসেস চলতেছে, এরকম অনেক কিছু চলতেছে, এবং সেগুলো কিন্তু আলটিমেটলি কার্নেলের সাথে যোগাযোগ করছে রেগুলার। সো সাম পপুলার ডেরিভেটিভস অফ ইউনিক্স, যেমন আমরা বলতে পারি ইউনিক্স থেকে কি কি এসেছে, লিনাক্স কার্নেল এসেছে, সেটার ভিত্তি করে লিনাক্স কার্নেল ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রিবিউশন এসেছে। এছাড়া ম্যাক ওএস অ্যাপলে বানানো, দেন ফ্রি বিএসডি, বিএসডি তো খুবই পপুলার ছিল আগে, এখন ইউজ হয় না তেমন, এরকম প্রচুর ডেরিভেটিভস এসেছে। সো আমাদের ইউনিক্স সম্পর্কে কিছু হলেও ধারণা থাকা উচিত। ফাইনালি আমাদের মেইন টপিক, আমরা যেহেতু গিট নিয়ে আমাদের এই ওভারঅল ইভেন্টটা, ওভারঅল সিরিজ ইভেন্ট, সো আমরা গিটে আসি। তো গিট ব্যাশ নামে একটা ওয়ার্ড আছে। এখন যেহেতু আমরা জানি যে ব্যাশ কি এবং গিট কি জানি না, বাট এতটুকু বুঝতে পারছি যে জিনিসটা হয়তো ব্যাশ রিলেটেড সামথিং, তাই না? তো ব্যাশে এখানে কেন ব্যাশের সাথে গিট ওয়ার্ডটা আসলো, কারণটা হচ্ছে আমরা তো এখন উইন্ডোজে আছি, রাইট? সো আমি ধরে নিচ্ছি ফর ডেমনস্ট্রেশন পারপাস, আমি ধরে নিচ্ছি এখানে যারা অডিয়েন্স আছে সবাই হচ্ছে এখানকার উইন্ডোজ ইউজার, ওকে? এবং সাপোজ আপনি হয়তো আগে লিনাক্স সম্পর্কে ধারণা আছে, বাট হয়তো কখনো ইউজ করেননি। ইন দ্যাট কেস আপনাকে কিন্তু উইন্ডোজের সাপেক্ষে আমি বোঝাচ্ছি।
ওকে, তো এখানে দেখেন যে আপনি যখন উইন্ডোজে কাজ করবেন তখন কিন্তু ব্যাশ পাবেন না, ব্যাসের অ্যাক্সেস কিন্তু উইন্ডোজে নাই। কারণ আমি অলরেডি বললাম যে একটা সিএলআই সেটা হচ্ছে ওই অপারেটিং সিস্টেমের নেটিভ একটা ফিচার বা নেটিভ একটা প্রোগ্রাম। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে গিট ব্যাশ এমন একটা কিছু যেটা আপনার উইন্ডোজে ব্যাশকে ইমুলেট করার একটা সুযোগ দিবে। ইমুলেশন কি? ইমুলেশন একটা পপুলার টার্ম। আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ 2000 থেকে 2010-এর দিকে, এই টাইমটার দিকে খুব পপুলার ছিল একটা টুল, টুল না সরি, গেমিং কনসোল, ওটা বলতে গেছিলাম, ভুলে টুল বলে ফেলছে। গেমিং কনসোল কি কি ছিল তখন? গেম বয় অ্যাডভান্স ছিল, প্লে স্টেশন পোর্টেবল ছিল, নিনটেন্ডো 64 ছিল। এই কনসোলের এই কনসোল কিন্তু এখন বেচা হয় না, মার্কেটে নাই, মার্কেট আউট। কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার পিসিতে বসে খেলতে পারেন। কিভাবে খেলেন? নো ক্যাশ জিপিএ নামে একটা ইমুলেটর ছিল, যে ইমুলেটর ইউজ করে আপনি গেম বয়ের গেম খেলতে পারেন আপনার পিসিতে। তো আপনার পিসি অপারেটিং সিস্টেম আর ওই গেম বয়ের অপারেটিং সিস্টেম কিন্তু সেম না, কিন্তু এই ইমুলেশন ইউজ করেই, ইমুলেশনের এই টেকনোলজিটা ইউজ করে আলটিমেটলি আপনি একটা অপারেটিং সিস্টেমের একটা নেটিভ যেসব আর্কিটেকচারাল, যেসব কি বলবো, টোটাল ব্লু প্রিন্টটা ছিল, সেটা কিন্তু আপনি আপনার উইন্ডোজে নিয়ে এসে চালাতে পারছেন। ঠিক সেম ওয়েতে আমরা করলাম কি, যে যেহেতু ব্যাশে আপনার গিট রান করা খুবই ইজি, কারণ এখন বলি গিট, কিন্তু গিটের প্রতিষ্ঠাতা হচ্ছে ঠিক সেম লিনাক্স টরভালডস, যিনি লিনাক্সের প্রতিষ্ঠাতা। সো উনি কিন্তু টোটাল জিনিসটা ওপেন সোর্স ওয়েতে তৈরি করেছেন, এবং এটা কিন্তু ইউজুয়ালি উইন্ডোজের নেটিভ স্টাইলকে ফলো করে না। ইন দ্যাট কেস লিনাক্স ভিত্তিক যে কোনো অপারেটিং সিস্টেম থেকে গিট চালানো খুবই ইজি, ইনস্টলেশন আনইনস্টলেশন এনিথিং, যে কোনো কিছু করা। বাট উইন্ডোজের ক্ষেত্রে দেখা যায় কি, এটার নেটিভ কোনো ফিচার নাই, যে কারণে উইন্ডোজে সরাসরি ইনস্টল করা যায় না, আমাদেরকে একটা মিডল ওয়্যার দিয়ে ইনস্টল করতে হয়। সেই মিডল ম্যানটা এখানে হচ্ছে গিট ব্যাশ। কারণ গিট ব্যাশ একটা ইমুলেটর, এটা অ্যাকচুয়ালি কিন্তু লিনাক্সের ব্যাশ না, এটা হচ্ছে এমন একটা মিডল ম্যান যেটা উইন্ডোজে চলবে এমন একটা লিনাক্সের ব্যাশ। ওকে, সো git commands are run in linux and windows use git bash to perform git operations. After that, git bash supports git commands and unix based commands. এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। এটা একটা টার্মিনাল বলতে পারি, এই টার্মিনালে বেশ কিছু কমান্ড থাকবে, রাইট? স্বাভাবিক। এখন ইউনিক্স যেহেতু সবার আগে তৈরি হয়েছে, ইউনিক্সের বেশ কিছু কমান্ড ছিল। আমি যেরকম বলছিলাম তখন ডস ভিত্তিক কমান্ড ছিল, যেরকম মাইক্রোসফটের ডিস্ক অপারেটিং সিস্টেমে, ঠিক সিমিলার ওয়েতে ওই কমান্ডগুলো কিন্তু এখনকার কমান্ড প্রম্পটে পাওয়া যায়, সিএমডিতে পাওয়া যায়। সিমিলার ওয়েতে ইউনিক্সে যখন শুরু হয়েছিল তখন যেসব ইউনিক্সের সিস্টেম ইউটিলিটি বা নেটওয়ার্কিং ইউটিলিটি ছিল, সেটা কিন্তু এখনকার ব্যাশ, যেসব ব্যাশ টার্মিনাল বা জি শেল, এগুলোতে কিন্তু পাওয়া যায়। মানে এগুলো কিন্তু আলটিমেটলি এক্সটেন্ড করে বা ইনহেরিট করে এসেছে। সো গিট ব্যাশে ইউনিক্সের ওই অরিজিনাল কমান্ডগুলো যেমন আছে, ঠিক সিমিলার ওয়েতে এটার যেসব স্পেশাল কমান্ডগুলো, গিট কমান্ডস যেটা আমরা বলি, সামনে দেখবো, সেগুলোও আছে। তার মানে দুটা একটা কম্বিনেশন আমরা বলতে পারি। তো আমরা ডাউনলোড করবো কোত্থেকে? git-scm.com/download। এবং git-scm লেখার কারণটা হচ্ছে, SCM ইফ আই এম নট রং, সফটওয়্যার কন্ট্রোল ম্যানেজমেন্ট, এরকম একটা নাম ছিল মনে হয়, ইফ আই এম নট রং। সো এটা হচ্ছে আমাদের যারা সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন পড়েছি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে এই লাইনে আছে, তারা জানি যে এই টার্মটা সফটওয়্যার কন্ট্রোল অর, আমি একটু ভুলে গেছি, আমি নামটা বলতে পারছি না, বাট এই কি বলবো, এই মেথোডোলজিটা এটা কিন্তু খুব পপুলার আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে। এবং এই মেথোডোলজির একটা ওয়ে হচ্ছে কি, একটা ফিচার হচ্ছে যে আমরা ভার্সন কন্ট্রোল ইউজ করব। সো ভার্সন কন্ট্রোলিং এর অনেক ধরনের টুল আছে, তার মধ্যে একটা হচ্ছে গিট। ঠিক সিমিলার ওয়েতে আরো আরো আছে, যেমন সিভিএস ছিল আগে, দেন আরো আছে বেশ কিছু, বাট সবচেয়ে পপুলার গিট। ওকে, তো আমরা ডাউনলোড করবো কিভাবে? নর্মালি এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড যে পাথটা আছে সেখানে গেলে আমরা ডাউনলোড অপশন পেয়ে যাব। আমি একটু এখানে আর একটু ডিটেলে দেখাচ্ছি, কারণ অনেকে আমরা দেখলাম যে, আমি আগে নিজেও শেখার সময় টের পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি ইনস্টল করাটা বেশ টাফ গিট, কারণ এমন কিছু অপশন থাকে যেগুলো খুব কনফিউজিং, কোনটা চুজ করবো বোঝা যায় না। তো আমি যেটা ভাবলাম যে আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে সহজে ইনস্টল করতে পারবেন, উইন্ডোজের জন্য অবশ্যই, এটা লিনাক্সের জন্য দেখাচ্ছি না। প্রথমত ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনার লেটেস্ট রিলিজটা এখানে মানে শো করবে আলটিমেটলি 2.30.1। সো এই ভার্সনটা লেটেস্ট আমাদের। এবং আপনি যদি অন্য কোনো অপারেটিং সিস্টেমের হয়ে থাকেন, আপনি যদি ইউনিক্সের হন বা লিনাক্সের, যেটা এখানে দেখাচ্ছে, এখানে প্রেস করলে অন্য পেজে নিয়ে যাবে, সেখান থেকে নিতে পারবেন। আর নিচে শো করছে আগের যেসব ওল্ডার রিলিজ, সেগুলো আমরা আপাতত যাচ্ছি না। অবশ্যই আপাতত গুই ক্লায়েন্টস ইউজ করার দরকার নেই, আমরা সাজেস্ট করছিলাম, কারণ হচ্ছে আপনার শেখার টাইমে আলটিমেটলি সিএলআইতে কমান্ড করে শেখাটাই বেটার, এটা আমারও পার্সোনালি মনে হয়।
বাট আপনি যদি চান আপনি GUI দিয়ে স্টার্ট করতে পারেন, যদি আপনি নন আইটি হন, অথবা আপনি যদি মনে করেন যে না আমার এই সেশনটা বুঝতে বেশ প্রবলেম হচ্ছে, আমি হয়তো আগে গ্রাফিক্যালি দেখবো, দেন ধীরে ধীরে টেক্সচুয়াল যাব, করতে পারেন। সো আপনার নিজের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে যে লেটেস্ট বিল্ডটা আছে সেটা নেবেন। তো ডাউনলোডে প্রেস করলে নর্মালি ডাউনলোড হয়ে যাবে, দেন আপনার ইনস্টলারটা আসবে। ইনস্টলারটা স্টার্ট করার আগে অবশ্যই আপনার অন্যান্য যেসব রানিং প্রসেস আছে আপনার পিসিতে সেগুলোকে এক্সিট করে নেবেন। ফাইন। সো আমরা স্টার্ট করলাম এবং প্রথমেই দেখলাম যে আমাদের একটা অপশন আসছে, এখানে বলছে যে ইনস্টলেশন পাথ। এটা তো নর্মাল, সবাই জানে যে সি প্রোগ্রাম ফাইলস ডিফল্ট ডিরেক্টরি, সেখানে দিয়ে দিবেন, প্রবলেম নাই, ইটস আপ টু ইউ। অ্যান্ড আফটার দ্যাট আরেকটা সেকশন পাবেন, কম্পোনেন্ট সেকশন। এই পার্টটাকে আপনারা যেরকম আছে সেরকম রেখে দিবেন। আপনি যদি চান তাহলে ম্যাক্সিমাম এখানে হচ্ছে একটা আইকন ডেস্কটপে দিয়ে দিতে পারেন। এছাড়া আর মনে হয় না বেশ কিছু জিনিস চেঞ্জ করা দরকার আছে। আচ্ছা, নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা একটু দরকারি। এখন আপনাকে বলবে যে আপনি কোন টেক্সট এডিটর ইউজ করতে চান। এই এডিটরটা কিসের জন্য? আমরা যখন গিট ইউজ করি রেগুলার, মানে প্রতিদিনই গিট ইউজ করতে গেলে আমাদের ফাইলের সাথে কাজ করা লাগে, ফাইল ওপেন করা লাগে, ফাইলে কিছু জিনিস লেখা লাগে, সেভ করা লাগে, ফাইল ক্লোজ করা লাগে। সো এই ফাইলের কাজগুলো করার জন্য আমরা ইউজুয়ালি কি করি, টেক্সট এডিটর ইউজ করি। উইন্ডোজের জন্য সবচেয়ে পপুলার নোটপ্যাড, দেন যারা ডেভেলপমেন্ট করি তারা হয়তো সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, ভিএস কোড, মানে অনেক অনেক কিছু ইউজ করি, তাই না? তো এখানে আপনাকে চুজ করতে হবে কোনটা, ইটস আপ টু ইউ। বাট তারা সাজেস্ট করবে কি যে ভিম। এখন আপনার যদি লিনাক্স ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে ভিম জিনিসটাতে অভ্যস্ত হওয়া আপনার জন্য কষ্ট হবে একটু। বাট আপনি যদি শিখে যেতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে নোটপ্যাড চুজ করা, যদি আপনি অন্য কোনো টেক্সট এডিটর আগে ইউজ না করে থাকেন। So in that case, if you are comfortable with Vim, go with that. And if you are new to CLI editors, you can choose Windows Notepad. And যদি অন্য কোনো আদার এডিটরস থাকে যেমন সাবলাইম নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে সেটা এখান থেকে কনফিগার করে নিতে পারেন। বাট যদি এমন হয় যে আপনি অলরেডি আগে ভাগেই গিট ইনস্টল করে ফেলেছেন এবং ভিম দিয়ে ইনস্টল করে ফেলেছেন, কোনো প্রবলেম নাই। আপনি ইনস্টলেশনের পর বেশ কিছু কমান্ড ইউজ করে আপনি আপনার পছন্দের এডিটরকে এখানে কানেক্ট করে ফেলতে পারেন বা ইন্টিগ্রেট করতে পারেন, সেটা সামনে আমরা দেখাবো। সো আফটার দ্যাট আমরা আসছি যে এই অপশনটার নাম কি, অ্যাডজাস্টিং দ্য নেম অফ দ্য ইনিশিয়াল ব্রাঞ্চ ইন নিউ রিপোজিটরিজ। এটা নিয়ে একটা হিস্ট্রি আছে রিসেন্টলি। আমরা সবাই যারা আগে গিট ইউজ করেছি তারা জানি যে গিটে মাস্টার নামে একটা ব্রাঞ্চ থাকে, আর যারা নতুন তারা জানবো হয়তো এখন। সো এই জিনিসটা এখন আর নেই। সো ওপেন সোর্স কমিউনিটি থেকেই এই মাস্টার ওয়ার্ডটা, টার্মটাই বাদ দেওয়া হয়েছে বিশেষ কিছু কারণে। তো এখন থেকে মাস্টারের জায়গায় মেইন ইউজ করা হবে, তার মানে মাস্টার ব্রাঞ্চের জায়গায় আমরা মেইন ব্রাঞ্চ ইউজ করি। তো এখন আপনাকে বলছে যে আপনি কি আগেরটাতে কমফোর্টেবল নাকি নতুনটাতে কমফোর্টেবল। তো আপনি যদি নিউবি হন বা একদম নতুন বিগিনার হন, অবশ্যই প্রথম অপশনটা দিয়ে চলে যাবেন। আর যদি আপনি মানে অনেকদিন ধরে গিট ইউজ করে আসেন এবং আপনি যদি মাস্টারে কমফোর্টেবল থাকেন, তাহলে সেকেন্ড অপশনটা গিয়ে এখানে বলে দিবেন মাস্টার, স্পেসিফাই করে দিবেন। তাহলে এর থেকে আপনার নেক্সট যেসব রেপোজিটরি আপনি মেনটেন করবেন বা ক্রিয়েট করবেন সবগুলোই ডিফল্ট ব্রাঞ্চ হিসেবে ইনিশিয়ালি সে মাস্টার ব্রাঞ্চে ধরে নিবে, এবং এটা চেঞ্জ করা যায় যে কোনো সময়, প্রবলেম নেই। এটা একটু দরকারি, অ্যাডজাস্টিং ইউর পাথ ভেরিয়েবল। এখানে আপনি সেকেন্ড অপশনটা চুজ করবেন, যেটা রিকমেন্ডেড। আর যদি বলেন যে কেন, কারণ হচ্ছে আমরা গিট শুধুমাত্র গিট ব্যাশ যে ওই টার্মিনালটার কথা বললাম সেটা দিয়ে ইউজ করবো তা না। আমার প্রয়োজন মতো আমি চাইলে সিএমডি থেকে ইউজ করতে পারি, কমান্ড প্রম্পট। আমি চাইলে পাওয়ারশেল থেকে ইউজ করতে পারি, অথবা আমি চাইলে আমার বানানো যে কোনো একটা সিএলআই টুল সেটা দিয়ে ইউজ করতে পারি। তো আমি যদি এরকম ক্যাপাবিলিটি রাখতে চাই সেক্ষেত্রে আমাকে সেকেন্ড অপশন দিয়ে যেতে হবে, গিট ফ্রম দ্য কমান্ড লাইন অ্যান্ড অলসো ফ্রম থার্ড পার্টি সফটওয়্যার। আর আপনি যদি চান যে না এত গ্যাঞ্জামে যাবো না, আমি প্রথমটা দিয়ে চলে যাবো, দ্যাট মিনস ইউজ গিট ফ্রম গিট ব্যাশ অনলি, সেক্ষেত্রে আপনি কোনো থার্ড পার্টি বা অন্য কোনো সিএলআই টুল দিয়ে গিটকে কল করতে পারবেন না বা ইউজ করতে পারবেন না। আচ্ছা, সো আফটার দ্যাট আমরা আসছি এইচটিটিপিএস ট্রান্সপোর্ট ব্যাকএন্ড। এই জিনিসটাও মানে অনেকের জন্য অনেক কনফিউজিং। আমি বলে দিব যে নতুন হলে প্লিজ ওপেন এসএসএল লাইব্রেরি এই অপশনটা দিয়ে চলে যাবেন, এবং সেকেন্ড অপশন খুব কম মানুষই ইউজ করে, অ্যাকচুয়ালি ইউজ করার সুযোগ নেই। আপনার যদি নিজের কোম্পানি থাকে, সেই কোম্পানির যদি আপনি সাপোজ আপনার নিজের কোম্পানি ওয়েবসাইট আছে এবং প্রচুর প্রচুর ওয়েব অ্যাপ্লিকেশন আছে, আপনার রেগুলার এসএসএল সার্টিফিকেট কেনা লাগে, এবং আপনি কিনেন কোত্থেকে, রুট সিএ। দ্যাট মিনস এসএসএল সার্টিফিকেট সাধারণত কেনা হয় রুট সার্টিফিকেশন অথরিটি থেকে, যেমন মাইক্রোসফট নেয় বিভিন্ন জায়গা থেকে, দেন গুগল নেয়। সব প্রত্যেকের ওয়েবসাইটে গেলে আমরা এসএসএল সার্টিফিকেট সেকশনে গেলে দেখতে পারবো যে রুট সার্টিফিকেট কার থেকে নেওয়া হয়েছে। তো আপনার কাছে যদি নিজের কেনা থাকে এরকম রুট সিএ সার্টিফিকেট, আপনি চাইলে সেই সার্টিফিকেটটা আপনার গিটে ইন্টিগ্রেট করে
সব কাজ করতে পারবেন। প্রশ্ন হচ্ছে কেন HTTPS ট্রান্সপোর্ট ব্যাকএন্ড বা কেন SSL সার্টিফিকেট গিটে লাগছে? আমরা তো জানি যে এটা ওয়েব অ্যাপ্লিকেশনে লাগে সিকিউর করতে একটা ওয়েবসাইটকে, গিটে কেন এটা লাগছে? সো এটার অ্যান্সার হচ্ছে আপনি যখন গিটার বিষয়টা কি, আপনার পিসিতে কিছু ফাইল থাকবে, আপনার ক্লাউডে কিছু ফাইল থাকবে। সো আপনার পিসিতে যখন একটা চেঞ্জ করে ফাইলে কিছু চেঞ্জ করে আপনি সেটা ক্লাউডে পাঠিয়ে দিবেন বা মানে ট্রান্সপোর্ট করে দিবেন, ট্রান্সমিট করে দিবেন, ওই ফাইলটা কিন্তু যাওয়ার সময় আপনি চাবেন না যে মাঝখানে এই ফাইলের যে কন্টেন্ট আছে সেটা বাইরে কেউ দেখতে পাক। আপনাকে অবশ্যই একটা সিকিউর টানেল তৈরি করে সেই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা জানি মডার্ন ডেভেলপমেন্ট যারা করতেছি সবাই জানি যে সিকিউর টানেল করা ওয়ে কি SSL সার্টিফিকেট অথবা TLS সার্টিফিকেট, এই দুটোর একটা যে কোনো একটা দিয়ে আমরা সিকিউর করে নিতে পারি। তো যেহেতু এখানে আমাদের ওপেন SSL লাইব্রেরি আছে, এটা ওপেন সোর্স, এটা ইউজ করে আমরা নিজেদের সার্টিফিকেট জেনারেট করে নিতে পারি এবং সেটাকে বলা হয় CA-bundle.crt ফাইল, এটা দিয়েই ভ্যালিডেশনটা করা হয়। ওকে, সো আফটার দ্যাট এটা একটা ইন্টারেস্টিং পার্ট, সবার জন্য কনফিউজিং, লাইন এন্ডিং এর কনফিগারেশনটা কি হবে। তো এটা নিয়ে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে যেহেতু এক এক অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার এক এক রকম। সো উইন্ডোজে যখন আমরা কোনো একটা ফাইল লিখি, টেক্সট ফাইল সাপোজ, সেখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেন দ্বিতীয় লাইনে লিখলাম যে হাই দেয়ার, সেভ করলাম। সেভ করার পর কি হয় আলটিমেটলি, এটা কিন্তু হার্ডওয়্যারে আপনার ডিস্ক মানে আপনার হার্ড ডিস্ক যেটা, সেখানে কিন্তু এটা সেভ হয়ে যায় বা রাইট হয়ে যায়। যখন উইন্ডোজ রাইট করে, উইন্ডোজ একটা কাজ করে, সে করে কি, এটাকে রাইট করার আগে আপনার প্রত্যেক লাইনের শেষে গিয়ে, তার মানে হ্যালো ওয়ার্ল্ডের লাস্টের ক্যারেক্টার যেটা, এটার শেষে সে একটা নিজেদের একটা স্পেশাল ক্যারেক্টার বসিয়ে দেয়। সেটাকে সাধারণত উইন্ডোজ বলে যে, আমরা যারা সি প্রোগ্রামিং করেছি আমরা জানি যে \n বলে একটা ক্যারেক্টার আছে, তাই না? সেটাকে আমরা বলি লাইন ফিড, মানে নিউ লাইন ক্যারেক্টার। ওটা দিলে নতুন লাইনে যেতে হবে এটা বুঝতে পারে। আরেকটা ক্যারেক্টার আছে \r, যেটাকে আমরা বলি ক্যারিজ রিটার্ন। এবং এই ক্যারেক্টারটা যখন আমরা ইউজ করি তখন কি হয়, যখন আমরা কোনো একটা টেক্সট এডিটরের মাঝখানে কার্সার আছে, ওই ক্যারেক্টারটা ইউজ করলে হয় কি, ওটা যখন বুঝতে পারে প্রোগ্রাম যে এই ক্যারেক্টারটা পাইছি, তখন সে সাথে সাথে ওই কার্সারটাকে একদম লাইনের শুরুতে নিয়ে যায়। আমরা চিন্তা করতে পারি একটা টাইপরাইটারের সাথে। টাইপরাইটারের প্রথমে কি হয়, উপরে একটা বার থাকে, ওটাকে আমরা বলি ক্যারিজ, এবং যখন টাইপ করি তখন ক্যারিজে একটা পয়েন্টার থাকে, পয়েন্টারটা ধীরে ধীরে একটা প্রতিটা টিপায় বা প্রত্যেকটা প্রেসে সে ডান পাশে সরতে থাকে, সরতে সরতে বামে গেল। দেন আপনার যখন লাইন শেষ, তখন আপনি ক্যারিজটাকে তুলে ওই পয়েন্টারটা টেনে এনে একদম শুরুতে নিয়ে আসবেন। সো আলটিমেটলি সেম কাজটাই এই উইন্ডোজ বা প্রোগ্রামিং দিয়ে আমরা এই কাজটাই করি। আমাদের দুইটা কন্ট্রোল ক্যারেক্টার আছে, একটাকে বলি আমরা ক্যারিজ রিটার্ন \r, একটাকে বলি লাইন ফিড \n। সো উইন্ডোজের নেটিভ সিস্টেম হচ্ছে, আপনি যখন উইন্ডোজে কোনো একটা ফাইলকে সেভ করবেন, সেটা ডিস্কে রাইট হওয়ার আগে প্রত্যেকটা ফাইলের লাইনের শেষে দুইটা ক্যারেক্টার বসিয়ে দিবে, একটাকে বলতেছি \n, একটাকে বলতেছি \r। বাট লিনাক্সের ক্ষেত্রে দেখা যায় যে সে দুইটা ক্যারেক্টার না, সে একটা ক্যারেক্টার বসায়, সেটা হচ্ছে \n। সে বাই ডিফল্ট \rটাকে বসিয়ে দেয় নিজে থেকেই, এটা আলাদাভাবে বসাইতে হয় না। সো এই যে \n, এটাকে আমরা বলি lf, আর যেটা \r সেটাকে বলি cr, ক্যারেজ রিটার্ন। সো ক্যারেজ রিটার্ন cr, লাইন ফিড lf। উইন্ডোজ অলওয়েজ cr lf দুইটা ক্যারেক্টার একসাথে বসায়, আর লিনাক্স অলওয়েজ শুধুমাত্র lf বসায়। এখন ধরি আপনি উইন্ডোজে আছেন, আপনার ফ্রেন্ড আছে লিনাক্সে। সো আপনার ফ্রেন্ড কোন একটা ফাইল তার পিসি থেকে সাপোজ ইমেল করে আপনাকে পাঠালো, এবং আপনি উইন্ডোজে সেটা ওপেন করলেন। ঝামেলা হলো কি, ফাইলে একটু ঝামেলা দেখা দিবে, কারণ আপনার ফাইলটা যখন এসেছে সেটা কিন্তু আপনার ফ্রেন্ডের মেশিনের যে হার্ডওয়্যার, সেখানে যে ডিস্কে যে রাইট করা ফাইলটা আছে, বাইনারি ডেটাগুলো, সেগুলো সহ পাঠিয়েছে। তার মানে ওই প্রত্যেকটা ফাইলের শেষে একটা করে \n আছে, কিন্তু \r কিন্তু নাই। তখন উইন্ডোজ কনফিউজ হয়ে যায়, কেন উইন্ডোজ তো এক্সপেক্ট করে কি লাস্টে n থাকবে, আরও থাকবে। এজন্য যখন আমরা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করি, আমাদের তো প্রচুর সোর্স ফাইল থাকে, সোর্স কোডের ফাইল থাকে, ওই ফাইলগুলো কিন্তু সরাসরি কপি পেস্ট করে দেওয়া যায় না, একটু ঝামেলা হয়। এজন্য আমরা যখন গিট নিয়ে কাজ করব, তখন আমরা বলে দিব যে যখন একটা গিটের ফাইল সেভ করব, তখন এটা কোন ফরম্যাটে সেভ হবে, এটা কি উইন্ডোজের ফরম্যাটে হবে নাকি লিনাক্সের ফরম্যাটে হবে। সো আপনি যদি উইন্ডোজে থেকে থাকেন এখন রাইট নাও, তাহলে ইনস্টলেশনের সময় প্রথম অপশনটা দিয়ে যাবেন, চেক আউট উইন্ডোজ স্টাইল, কমিট ইউনিক স্টাইল। যদি আপনি লিনাক্সে থাকেন তাহলে সেকেন্ড অপশনে যাবেন, সেটা হচ্ছে চেক আউট অ্যাজ ইস অ্যান্ড কমিট ইউনিক স্টাইল। অ্যান্ড থার্ড অপশন অবশ্যই রিকমেন্ডেড না। আপনি যদি এই অপশন দিয়ে যান তাহলে দেখা যাবে যে একই ফাইল আপনার অন্য কোনো অপারেটিং সিস্টেমে কাজ করবে না, ঝামেলা করবে। সো সবচেয়ে বেটার হচ্ছে
প্রথম অথবা দ্বিতীয় আপনি যে অপারেটিং সিস্টেমে আছেন সেটার উপর ডিপেন্ড করে দিবেন। আফটার দ্যাট আমাদের আসছে টার্মিনাল ইমুলেটর কনফিগারেশন। সো এই পার্টটা কাজটা বলি। আমাদের প্রথমত গিট ব্যাশ তো একটা ইমুলেটর, তাই না? তো ইমুলেটর কিভাবে হয়, একটা ইমুলেটর কিভাবে বানানো যায়, সেজন্য বেশ কিছু লাইব্রেরি আছে। সো আমরা যেটা ইউজ করছি দ্যাট ইজ msys2 প্যাকেজ। এটা গিট ব্যাশ বানানোর সময় ইউজ করা হয়েছে। গিট ব্যাশ মূলত এটার উপরই বানানো। msys2 প্যাকেজ খুবই পপুলার, সেটা আপনাকে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দেয় নেটিভলি উইন্ডোজের বিভিন্ন সফটওয়্যার ডেভেলপ করার জন্য। এবং এটার আন্ডারে আপনি গিট ব্যাশ পাবেন, এটার আন্ডারে আপনি একটা টার্মিনাল ইমুলেটর পাবেন যেটার নাম হচ্ছে minttty। এছাড়াও বেশ কিছু ইউনিক্স টুল পাবেন, এছাড়া বেশ কিছু উইন্ডোজের টুলও পাবেন। সো আমরা আলটিমেটলি যখন গিট ব্যাশকে ইনস্টল দেই, সে আন্ডারনিথ msys2 প্যাকেজটা ইনস্টল করে যেখানে minttty এই ইমুলেটরটা আছে। এটা কেন ব্যাখ্যা করলাম তা তা আমি একটু পর সামনে দেখাচ্ছি, তখন ইজি হবে বুঝতে। এবং ফাইনালি এই পার্টটা আসবে ডিফল্ট বিহেভিয়ার অফ গিট পুল। এটা ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে দিবেন, ফাস্ট ফরওয়ার্ড অর মার্জ, অন্যগুলো দেওয়া আপাতত দরকার নাই। অ্যান্ড এখানে আসবে আপনার ক্রেডেনশিয়াল ম্যানেজার। দ্যাট মিনস আপনি যখন আপনার গিট ইউজ করে গিটহাবে লগ ইন করবেন তখন একটা ক্রেডেনশিয়াল ম্যানেজার কাজ করে। তো নতুন একটা ম্যানেজার তারা ডেভেলপ করেছে, গিট ক্রেডেনশিয়াল ম্যানেজার কোর, সেটা দিয়ে যাবেন। আগেটা না যাওয়াই ভালো, এটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। আফটার দ্যাট আসছে আমাদের এক্সট্রা অপশনস। এখানে ফাইল সিস্টেম ক্যাশিং আছে, এটা দিয়ে দিতে পারেন। আর আরেকটা আছে ইনেবল সিম্বলিক লিঙ্কস। এটা হচ্ছে আমরা বলতে পারি যেরকম শর্টকাট তৈরি করি না উইন্ডোজে, সেটা অনেকটা লিনাক্সে বলতে পারি ওটাকে সিম্বলিক লিঙ্ক। সো এটা না ইউজ করলে, আপনি যদি ইউজ না করে থাকেন সেক্ষেত্রে এটা ইনেবল করার দরকার নাই। বাট মানে ইউজুয়ালি আমরা তো উইন্ডোজে অভ্যস্ত, সো উইন্ডোজে আমরা শর্টকাট কি ওই রাইট ক্লিক করে ওই শর্টকাট হিয়ার ওভাবে করে ক্রিয়েট করে ফেলি। বাট আপনি যদি চান যে না আমি হচ্ছে লিনাক্সের মতো সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করবো গিট ব্যাশ দিয়ে, সেক্ষেত্রে আপনি এটাকে ইনেবল করবেন, এমনিতে দরকার নেই। ইনেবল এক্সপেরিমেন্টাল সাপোর্ট ফর সিউডো কনসোল। এটা লাগছে কেন? কারণ হলো যেরকম গিট ব্যাশ একটা কমান্ড ইন্টারপ্রেটার, ঠিক সিমিলার ওয়েতে আমরা জানি যে পাইথন কিন্তু একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। সো পাইথনে যখন আমরা কোড করি তখন কিন্তু পাইথনের একটা ইন্টারপ্রেটার আসে, সেখানে কিন্তু আমরা কোডটা আলটিমেটলি দেই অথবা একটা ফাইলকে দিয়ে দিই। সো ওই ইন্টারপ্রেটার কাজটা আপনি চাইলে কিন্তু গিট ব্যাশ থেকেও করতে পারেন। দ্যাট মিনস আপনি গিট ব্যাশ ইউজ করে পাইথনের ইন্টারপ্রেটারকে কল করতে পারেন এবং সেটা একটা ইন্টারফেস হিসেবে আপনার গিট ব্যাশে আপনি ঠিক ওখান থেকে কাজ করতে পারবেন। আপনাকে আলাদাভাবে পাইথনের যে আইডিয়ালি বা ওই লাইভ ইন্টারপ্রেটার আছে ওটাতে যাওয়া লাগবে না। বাট সমস্যা হচ্ছে এটা তো নতুন, সো এটা এক্সপেরিমেন্টাল এবং এটাতে বেশ কিছু বাগ আছে। সো আপনি যদি এটা ট্রাই আউট না করতে চান তাহলে এটা এনেবল করার কোনো প্রয়োজন নেই। আর ফাইনালি যখন আপনার ইনস্টলেশন হয়ে যাবে আপনি তখন শুধুমাত্র জাস্ট উইন্ডোজ কি প্রেস করে সার্চ করবেন গিট ব্যাশ, আপনার এখানে শো করবে এবং তখন আপনি একটা আপনার উইন্ডোজের কমান্ড প্রম্পট ওপেন করে সেখান থেকে আপনি একটা কমান্ড রান করবেন গিটের, খুবই নর্মাল একটা কমান্ড, আমি দেখিয়ে দিচ্ছি এটা। অ্যান্ড আফটার দ্যাট যদি এটা দেখা যায় যে আউটপুট আসছে, আপনি শিওর হতে পারেন যে আপনার ইনস্টলেশন হয়ে গেছে, দেন আপনি আপনার মতন আপনার কাজ শুরু করতে পারেন। সো ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, বাট তার আগে পরের পেজে কি আছে দেখিয়ে নেই। সো আমরা এখন যেটা করব, আমরা একটু সিএলআই এর সাথে একটু পরিচিত হব প্র্যাকটিক্যালি, কারণ আমরা অনেকে হয়তো একদম নতুন, সো আগে কখনো কমান্ড দেওয়া শিখিনি। সো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব কিভাবে আপনার ফার্স্ট টাইম আপনি একটা কমান্ড ইন্টারফেসে কাজ করতে পারেন কমান্ড লাইনে। সো ফার্স্ট অফ অল আমি সার্চে গেলাম, এখানে লিখলাম কমান্ড প্রম্পট, এখানে আমার অপশন শো করছে, প্রেস করলাম, আমার সিএমডি ওপেন হচ্ছে এবং যে ইন্টারফেসটা এসেছে এটা কিন্তু সিএলআই দেখাচ্ছে, মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন যত এটা দেখালো। আর এটার লাস্ট ভার্সন যেটা এটা হচ্ছে ওএস এর ভার্সন। আর এছাড়া কি এই পাশটাতে দেখাচ্ছে একটা পাথ, ওকে, এবং এই পাথটা কি দেখাচ্ছে, সি ইউজার্স আনজুম, এটা হচ্ছে আমার ইউজার ডিরেক্টরি। আমি যদি চাই এটা আপনাকে আমি আমার পিসি থেকেও দেখাতে পারি। আমি মাই কম্পিউটার ওপেন করে এখানে দিস পিসি, এখান থেকে সি ড্রাইভ, দেন এখান থেকে ইউজার্স আনজুম। সো এই ফোল্ডারে আলটিমেটলি এই সিএলআইটা ওপেন হয়েছে, এটা বোঝাচ্ছে। আর এই যে একটা জিনিস ডট ডট ব্লিঙ্ক করছে, এটাকে আমরা বলি কার্সার। সো এখানে আমরা লিখবো কি গিট স্পেস দুইটা হাইফেন দিব, হাইফেন হাইফেন ভার্সন VERSION লিখে একটা এন্টার দিব। এখানে কোনো স্পেলিং মিস্টেক রাখা যাবে না। এন্টার দেওয়ার পর আমরা এই পার্টে যেটা দিলাম সেটা হচ্ছে কমান্ড, এবং আমরা জানি কি যে এটা যেহেতু রেপলের মতো কাজ করে, দ্যাট মিনস রিড, ইভ্যালুয়েট, দেন প্রিন্ট, দেন লুপ। সো সে ফার্স্টে রিড করলো এই কমান্ডটা, ইভ্যালুয়েট করলো, দেন সে যে প্রিন্ট আউট করলো এই প্রিন্টটা হচ্ছে সেকেন্ড লাইন।
সো আমাদের প্রত্যেকটা কমান্ড লাইন এভাবেই কাজ করে। প্রথম লাইনে আমরা কমান্ড দিই, দেন এর পরের লাইনগুলোতে আমাদের আউটপুট আসে। যখন আউটপুট শেষ দেখানো, তখন ঠিক আগের মতো আগের পাথটা এবং আগের প্রম্পটটা এসে পড়ে। তার মানে আমাদের আউটপুটের সেকশন ঠিক এতটুকু। সো এখানে দেখতে পাচ্ছি গিট ভার্সন এত 2.27 উইন্ডোজ.1, দ্যাট মিনস গিট ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এটা ওপেন করতে চাই, খুব সিম্পলি আমরা এখান থেকে সার্চে লিখব গিট ব্যাশ, দেন ক্লিক করব। সো আমাদের কিন্তু ওপেন হয়ে গেল। সো ফাইনালি এটা আমাদের গিট ব্যাশ টার্মিনাল, যেটা আমাদের লিনাক্সের ব্যাশ টার্মিনালকে ইমুলেট করছে, বাট একই সাথে গিটের নেটিভ কিছু ক্যাপাবিলিটি এবং ফিচার্স, টুলস, সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে। সো আমরা একটু ভেঙে দেখাই এটার মানে কি। প্রথমত আঞ্জুম হচ্ছে আমার ইউজারের নাম, দেন @ দিয়ে এই পার্ট যেটা, সেটা হচ্ছে আমার মেশিনের নাম বা হোস্ট নেম, ডেস্কটপ যেটা। আফটার দ্যাট minGW64, সেটা আসছে কোত্থেকে, আমাদের ওই টার্মিনাল থেকে, যে টার্মিনালটা আমরা সেট করছি min_tty। অ্যান্ড আফটার দ্যাট এই পার্টটাতে দেখাচ্ছে একটা একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা দিয়ে আলটিমেটলি আমরা বুঝি যে এটা হচ্ছে রুট ডিরেক্টরিতে আছে। সো এই পাশে নিচে $সাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যাশ প্রম্পট বলি আমরা এটাকে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা টার্মিনালের ফ্রন্ট ভিউ। এখানে আমরা কি কমান্ড লিখবো, ঠিক সেম কমান্ডটা লিখতে পারি আগের মতো, গিট লিখে স্পেস হাইফেন হাইফেন দেন ভার্সন এন্টার। সো গিট ভার্সন দেখতে পাচ্ছি। এখন আমি খুব কুইকলি আপনাকে কয়েকটা খুবই নর্মাল কিছু কমান্ড রান করে দেখাবো, এবং এই কমান্ডগুলো আমাদের ঠিক আগে যেরকম ওই যখন ইউনিক্স স্টার্ট হয়েছিল সেই সময় কিন্তু এই কমান্ডগুলো ইন্ট্রোডিউস করা হয়। ধীরে ধীরে এটা এখনকার মডার্ন অপারেটিং সিস্টেমে রেগুলার ইউজ হচ্ছে। সো PWD এই কমান্ড দিয়ে যেটা হয়, প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আমরা PWD লিখি, লিখে একটা এন্টার দিই, এটা হচ্ছে আমাদের আউটপুট। এই কমান্ডটার মানে হচ্ছে আপনার প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে হলো আপনি রাইট নাও যেই ফোল্ডারে আছেন সেই ফোল্ডারের পাথটাকে শো করে। পাথ মানে কি, সেই ফোল্ডারটা আমরা জানি একটা অপারেটিং সিস্টেমের টোটাল স্টোরেজকে বিভিন্ন ভাগে ভাগ করে কিভাবে, বিভিন্ন ফোল্ডার দিয়ে বা ডিরেক্টরি দিয়ে। ফোল্ডার আর ডিরেক্টরি একই জিনিস প্রোগ্রামিংয়ের ভাষায়। সো আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা রাইট নাও কোন ফোল্ডারে আছি। সিমিলার ওয়েতে এখানে আপনি যদি ls কমান্ড ইউজ করেন, ls কমান্ড খুবই ইন্টারেস্টিং একটা কমান্ড, ls এন্টার দিলাম, অনেকগুলো আউটপুট এসেছে। এর মানে হচ্ছে আমরা রাইট নাও যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারে, আমি যদি ফোল্ডারটা শো করি, সি ইউজার্স আঞ্জুম, সো এই ফোল্ডারে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার আছে, ফাইলও আছে। সো এই সেম জিনিসটাকে আমরা টেক্সচুয়ালি দেখছি এখানে, যেমন 3D অবজেক্টস, অ্যাপ ডেটা, এই ফোল্ডারটা কিন্তু এখানে আমি পাবো, এখান থেকে যে অ্যাপ ডেটা শো করছে, রাইট। 3D অবজেক্টসও আছে সিমিলার ওয়েতে। সো এই ফোল্ডারগুলোর মধ্যে কোনটা ফোল্ডার, যেগুলো ব্লু কালার সেগুলো হচ্ছে ফোল্ডার, ওকে। আর যেগুলো কোনো কালার নেই সেগুলো হচ্ছে ফাইল। যেগুলো শেষে @ আছে, ইফ আই এম নট রং, এটা সিম্বলিক লিঙ্ক হওয়ার কথা। এনিওয়ে ওটা নিয়ে আপাতত মাথা না ঘামাই। সো এভাবে করে আমরা দেখতে পারি যে একটা ফোল্ডারের ভিতরে কি কি ফাইল আছে বা ফোল্ডার আছে। এটাকে যদি আপনি আরেকটু সুন্দরভাবে দেখতে চান, তাহলে ls লিখে একটা স্পেস দিবেন, দেন একটা হাইফেন দিবেন, দেন AL এতটুকু লিখবেন। সো এটাকে আমরা বলি অপশন। এখন আমরা যদি এন্টার দেই, তখন দেখবো যে খুবই মানে প্রচুর ইনফরমেশন এসেছে। আমি আরেকবার রান করি কমান্ডটা। ওকে, এটা হচ্ছে কমান্ড, এটা হচ্ছে আউটপুট। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লাইন আছে, এবং আমরা এটাকে একটা টেবিলের সাথে তুলনা করতে পারি। এটা হচ্ছে টেবিলের একটা রো, ওকে। সো আমি যদি ধরি যে এটা একটা রো, ইন দ্যাট কেস এই রো এর প্রথম যে কলামটা, এই কলামটাকে বোঝায় পারমিশন ইউনিক্সের ভাষায়। দেন 3 নাম্বার কলাম যেটা, এটাকে বোঝায় আমাদের ইউজার ওনার, অর্থাৎ ওনার ইউজার যেটা এই ফাইলের, যে এটাকে ক্রিয়েট করেছে। অ্যান্ড দেন আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, এটা কয়টার সময় ক্রিয়েট হয়েছে, টাইম অ্যান্ড ডেট অ্যান্ড ফোল্ডার সাইজ, ফাইল সাইজ, এগুলো দেখাচ্ছে। সো আপনি এইভাবে করে যে কোনো ফোল্ডার যেতে পারবেন, ঘাটাঘাটি করতে পারবেন। এখন আমরা সেকেন্ড ইম্পর্টেন্ট কমান্ডটাতে আসি, দ্যাট ইজ সিডি। সিডির বাংলা ভাষা মিনিং হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, মানে ডিরেক্টরি বা ফোল্ডার চেঞ্জ করা। আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আমরা যদি এখন দেখি আমরা কোন জায়গায় আছি, তার আগে আমি একটা নর্মাল কমান্ড ইউজ করি, ক্লিয়ার, CLEAR। ক্লিয়ার দিলে পুরো স্ক্রিনটা ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে গেল। এখন আমি আরেকবার PWD দিলাম, দেখে নিলাম আমরা আছি সি ইউজার্স আঞ্জুমে। আমি যদি চাই যে ওয়ান ফোল্ডার উপরে যাব, মানে সি ইউজার্সে যাব, আঞ্জুমে যাব না, সেক্ষেত্রে আমাদের একটা কমান্ড কি, সিডিতে একটা অপশন স্পেসিফাই করে দিতে হয়, তাকে আমরা বলি ডাবল ডট। ডাবল ডট দিয়ে এন্টার দিলে
উপরে খেয়াল করেন আপনার পাথটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এটার মানে হচ্ছে রুট, এখন হচ্ছে সি স্পেস সি তার আন্ডারে ইউজার্স। এখন আমি যদি পিডাব্লিউডি দেই দেখতে পাবো ইউজার্সে চলে গেছে। সিমিলার হইতে আমি যদি আবার সিডি দিয়ে আবার ডট দিই সিতে চলে গেছি। ওকে, এখন আমি যদি দেখতে চাই যে সি ড্রাইভে কি কি আছে, এলএস দিব। এলএস দিলে আমাদের অনেকগুলো ফাইল এবং ফোল্ডার নাম এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম ফাইলস আছে, তারপর ইউজার্স, উইন্ডোজ, নর্মাল যেসব সিস্টেম ডিরেক্টরি সেগুলো আছে। তার মানে আমরা খুব ইজিলি এক ফাইল থেকে বা এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে, মানে ওয়ান লেভেল উপরে ফোল্ডারে আমরা যেতে পারি। কিভাবে? জাস্ট ডাবল ডট ইউজ করে। তার মানে হলো আমাদের ইউনিক্স সিস্টেমে ডাবল ডট মানে হচ্ছে ওয়ান লেভেল আপার। ওকে, আর সিঙ্গেল ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। আমরা আর আর মেবি 2-3টা কমান্ড আছে, ওগুলোতে না যাই, নর্মাল কমান্ড কিছু দেখিয়ে দিই জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। আমরা জানি যে কিভাবে একটা নোটপ্যাড একটা ফাইলকে ওপেন করতে হয়, তাই না? সো একটা ফাইল আমি যাই, আমি আবার আচ্ছা আমি এখন হচ্ছে আমি তো উপরে যেতে দেখাইছি, নিচে নামতে দেখাই না, ওটাকে দেখিয়ে আসি। তো আমি যদি চাই যে আমি সিতে আসি বাট সি এর আন্ডার একটা ইউজার্সে যাব, ইন দ্যাট কেস আমি সিডি স্পেস ইউজার্স লিখবো, লিখে এন্টার দিব। এবং এখন দেখি যে ইউজার্সের ভিতরে ঢুকে আমরা আবার আগের মতো দেখতে পাচ্ছি, এখান থেকে আনজুমে যাব, সিডি স্পেস আনজুম, এবং এখান থেকে আমরা আগের মতো ফাইলগুলো দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় ছিলাম। আমি চাচ্ছি যে কোনো একটা ফাইলকে ওপেন করব। সে ফাইলটা সাপোজ এই কোনটা হবে, এখানে একটা ধরে নেই ভিম ইনফো। ওকে, ফাইলটা শুরুতে একটা ডট আছে, খেয়াল করে দেখবেন। সো ডট ভিম ইনফো এই ফাইলটাকে ওপেন করতে চাই। এটা এটার কন্টেন্ট দেখার জন্য লিনাক্সের একটা কমান্ড হচ্ছে ক্যাট। আমি ক্লিয়ার করে নিই স্ক্রিনটা। ক্যাট স্পেস ডট ভিম ইনফো, এন্টার দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ভিম ইনফোতে প্রচুর ইনফরমেশন আছে। এটা হচ্ছে আউটপুট, মানে এটা হলো আমাদের ওই ফাইলের কন্টেন্ট, অনেক কিছু আছে, রাইট? আমরা একটা ফাইল দেখে আসি, ক্যাট ডট ব্যাশ আর সরি ব্যাশ কোনটা আছে, ব্যাশ হিস্ট্রি, ব্যাশ প্রোফাইল, আচ্ছা ব্যাশ হিস্ট্রিটা দেখে আসি, এন্টার দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর ফাইল কন্টেন্ট আছে। ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি চাই যে এই ফাইলের কন্টেন্টগুলা গিট ব্যাশ থেকে না দেখে, আমরা তো নোটপ্যাডে অভ্যস্ত, তাই না? তো নোটপ্যাড থেকে আমরা দেখতে চাই, কিভাবে করব? কমান্ডটা খুবই নর্মাল কমান্ড। আগে লিখবো নোটপ্যাড, দেন একটা স্পেস দিব, দেন আমাদের ফাইলটার নাম লিখবো ব্যাশ হাইফেন হিস্টরি। ওকে, দেন এন্টার দিব। ওকে, বলছে ক্যান নট ফাইন্ড দ্য ফাইল, দ্যাট মিনস আমি নামটা হয়তো ভুল লিখেছি, আরেকবার ঠিক করে দেখি। ও আচ্ছা, আমি হলো আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেছে, আমাকে আবার আগের মতো যেতে হবে আমাদের সিতে, সিডি ইউজার্স, কোথায় আছে? রাইট জায়গাতে আছে, সমস্যা কি? আচ্ছা প্যাকেজ লক ডট জেসন, এটাকে ওপেন করি, কি বলি? এখান থেকে করা যাবে। সো নোটপ্যাড প্যাকেজ লক ডট জেসন। একটা জিনিস খেয়াল করবেন, ট্যাব কমপ্লিশন নামে একটা ফিচার আছে এইসব টার্মিনালে। এর মানে কি, আপনি যখন প্যাকেজ ডট জেসন খুঁজছেন, আপনি জাস্ট পি এ লিখে দেন আপনি যদি ট্যাবে প্রেস করেন, আমি ট্যাবটি প্রেস করলাম, সাথে সাথে দেখবেন যে আপনার বাকি লেখাটা ফিল আপ হয়ে গেছে। মানে যদি এই ফোল্ডারে এই ফাইলটা থাকে তাহলে আপনাকে ফুল নেম লিখতে হবে না। এভাবে করে আমার সময় বাঁচাতে পারি। এন্টার দিলাম, সাথে সাথে আমাদের নোটপ্যাড ওপেন হলো এবং নোটপ্যাডে প্যাকেজ ফাইন্ড প্যাকেজ লক যে ফাইলটা এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাতে নর্মাল এডিটিং যা ইচ্ছা করতে পারি। তার মানে হলো আমরা নোটপ্যাড কিন্তু কমান্ড লাইন থেকে ওপেন করতে পারি যে কোনো ফাইল। অ্যান্ড ফাইনালি এখানে কপি কমান্ড আছে, মুভ কমান্ড আছে, এটা খুবই নর্মাল। এখন আমি আপনাদের একটা শর্টকাট দেখাই। আপনি যদি ডেস্কটপে থাকেন, রাইট ক্লিক করে যদি এখানে গিট ব্যাশ হিয়ার এই অপশনটাতে যান, এই গিট ব্যাশটা আপনার ডেস্কটপে ওপেন হবে। সো আপনাকে আলাদাভাবে সিডি করে করে বিভিন্ন ফোল্ডার ঘুরে এসে আসার দরকার নাই। এখন আপনি যদি এলএস দেন দেখবেন যে আপনার ডেস্কটপে সবকিছু শো করছে। আমি চাচ্ছি গিট স্যান্ডবক্সে যাব এই ফোল্ডারে, তখন কি করব? ক্লিয়ার দিলাম, সিডি গিট, দেন ট্যাবে প্রেস করলাম, দেন আমার কিন্তু ক্যারেক্টার ঠিক হয়ে গেল, দেন স্যান্ডবক্স, রাইট? খেয়াল করি আমাদের ইউনিক্সে কিন্তু স্পেস দেওয়ার আগে একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বসিয়ে দিতে হয়, নাহলে কিন্তু স্পেসকে নিবে না। এন্টার দিলাম। এখন যদি এলএস দেই দেখবো যে আমাদের এখানে দুইটা ফোল্ডার আছে গিট স্যান্ডবক্সের আন্ডারে, এবং আমি চাচ্ছি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ইউনিক্স কমান্ড হচ্ছে mkdir বা মেক ডিরেক্টরি, দেন একটা স্পেস দিয়ে কোন ফোল্ডারটা ক্রিয়েট করতে চান, সাপোজ সেটার নাম হচ্ছে ফোল্ডার 3, এন্টার দিলাম। সো এখন যদি আমি এলএস দেই দেখতে পাবো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এবং আমি ফিজিক্যালিটি দেখতে পাবো এখান থেকে, এই যে ফোল্ডার 3।
এবং এটা এমটি ফোল্ডার, তাই না? সো আমি যদি এটার ভিতরে ঢুকি, সিডি করি, সিডি স্পেস ফোল্ডার, দেন আমি ট্যাবে প্রেস করলাম, তারপর 3 লিখলাম, এলএস দিলাম, কিছু নাই, রাইট? আবার ক্লিয়ার দিলাম। এখন আমি চাচ্ছি কোনো একটা ফাইল ক্রিয়েট করব। সো ইউনিক্সে টাচ নামে একটা কমান্ড আছে, এটা দিয়ে ফাইল ক্রিয়েট করা যায়। আমি একটা ফাইলের নাম লিখতে চাই, সেটার নাম হচ্ছে ফাইল, সাপোজ ফাইলের নাম হচ্ছে git for git.txt। টাচ লিখে স্পেস দিয়ে ফাইলের নেমটা দিয়ে দিতে হয়, সাথে এক্সটেনশন সহ। এন্টার দিলাম, এলএস দেই, নতুন একটা ফাইল এসেছে। এখন আমি যদি এটাকে ক্যাট করি বা এটার কন্টেন্ট দেখার চেষ্টা করি, আমি কি কিছু পাবো? আউটপুট কিন্তু কিছু নেই। কিন্তু আমি যদি চাই যে না, এটার ভিতর কিছু একটা লিখবো, তাহলে অবশ্যই আমাকে এটা এডিটর ওপেন করতে হবে। এডিটর হিসাবে আমি নোটপ্যাড ইউজ করতে পারি। সো নোটপ্যাড স্পেস কি হবে, ফাইলটার নেম আমি লিখলাম যে হ্যালো অডিয়েন্স, এন্টার দিলাম, সেভ করলাম, কেটে দিলাম, ফাইন। এখন আমি যদি ক্যাট দেই, ক্যাট গিট ফর গিট, এখানে আমি একটা ফিচার দেখিয়ে দিই। আমরা কিন্তু গিটে বা যে কোনো কমান্ড লাইন ইন্টারফেসে কিন্তু খুব ইজিলি আগের কমান্ডগুলো হিস্ট্রি থেকে দেখতে পারি। কিভাবে? আমি আমার কিবোর্ডে জাস্ট আপার অ্যারো প্রেস করছি, দেন আমি আগের কমান্ডে চলে গেছি। ওকে, আমি যদি আবার দিই আপার অ্যারো, তাহলে তার আগের কমান্ডে ক্যাটে চলে গেছি। ঠিক আগেরটা গেলে এলএসে চলে যাবে, নর্মাল, রাইট? তো আমরা নোটপ্যাড গিট ফর গিট এটা না করে আমরা যাবো ক্যাটে, এন্টার দিলাম, হ্যালো অডিয়েন্স আসছে, মানে আমাদের কন্টেন্টটা প্রিন্ট হয়েছে। এভাবে করে আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট এবং সেটাকে এডিটর ওপেন করা, এডিট করা, ইভেন আমি চাইলে কপিও করতে পারি। কিভাবে? কপি কমান্ডটা খুবই ইজি কমান্ড। আমার ফার্স্টে লিখবো কপি সিপি, স্পেস দিব, ফাইলটাকে স্পেসিফাই করবো কোন ফাইলটাকে কপি করতে চাই। গিট ফর গ্রিট, আমি চাচ্ছি এই ফাইলটাকে এই ফোল্ডার 3 থেকে না রেখে গিট স্যান্ডবক্সে আন্ডারে রাখবো, ফোল্ডার 3 তে না। এটা করতে গেলে আমাদের কি করা লাগবে? অবশ্যই 1 লেভেল আপারে যেতে হবে, 1 ডিরেক্টরি আপার। এটা করার জন্য আমাদের আবার ডাবল ডট ইউজ করতে হবে। ওকে, সো কপি, দেন হচ্ছে ফাইল, দেন আমাদের ডেস্টিনেশন ফাইল। ওকে, ডাবল ডট দিয়ে আমরা একটা স্ল্যাশ দিতে পারি ওই ফোল্ডারটা বোঝানোর জন্য, এন্টার দিলাম। এখন আমরা এলএস করি, একটা ফাইল আছে, দেন আমি সিডি করি এক লেভেল উপরে, এলএস করি আবার, দেখতে পাচ্ছি ফাইলটা এখানে এসে পড়ছে। এখন আমি যদি এটাকে আউটপুট দেখতে চাই, এটা কিন্তু পেয়ে যাব, সেম জিনিসটাই আসবে। অ্যান্ড ফাইনালি আমরা মুভ করতে পারি। এখন যেটা করলাম দ্যাট ওয়াজ কপি, বাট আমি চাচ্ছি এই ফাইলটা গিট স্যান্ডবক্সের আন্ডারে না থেকে ফোল্ডার 2 এর আন্ডারে থাকবে। সেটা করার জন্য আমাদের মুভ লিখতে হবে। মুভ কমান্ডটা হচ্ছে এমভি দিয়ে শুরু হয়, দেন একটা স্পেস দিয়ে আমরা লিখবো ফার্স্টে যে ফাইলটা করতে চাই, ফাইলটার নাম গিট ফর গিট লিখে ট্যাব দিলাম, বাকিটা ফিল আপ হয়ে গেল। দেন আমরা স্পেসিফাই করবো কোন ফোল্ডারে, ফোল্ডার 2 তে, তাই না? সো আরেকটা স্পেস দিব, দিয়ে ফোল্ডারের নামটা লিখবো, ফোল্ডারের পাথটা লিখবো, সরি নাম না। সো ফোল্ড লিখে আমি আবার ট্যাব দিলাম, ফোল্ডার এসে পড়লো, ফোল্ডার 2 লিখলাম, লিখে এন্টার দিলাম। ওকে, যখনই দেখবেন যে পরের পার্টটা এসে পড়েছে, তার মানে হচ্ছে কমান্ডটা এক্সিকিউট হলো। অ্যান্ড আমি এখন যাচ্ছি সিডি ফোল্ডার 2 এলএস, দেখলাম গিট ফর git.txt, দেন এটাকে ক্যাট করলাম এবং অলরেডি আমাদের এটা এসে পড়েছে। এখন আমি যদি ভেরিফাই করতে চাই যে আসলে কি আগের ফোল্ডারে আছে গিট স্যান্ডবক্সে, এলএস করি, আগের ফোল্ডারে কিন্তু নাই। দ্যাট মিনস আমরা একটা নর্মাল ফাইল নেভিগেশন, ফাইল ক্রিয়েশন, ফাইল পারমিশন সেটআপ যে কোনো কিছু করতে পারি। যখন আপনি কমান্ড লাইন ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে যাবেন, যখন বিভিন্ন ধরনের শেল ইউজ করা শিখতে পারবেন, তখন দেখবেন যে আলটিমেটলি এমন কোনো কাজ নাই যেটা আপনি করতে পারছেন না। এবং তখন কিন্তু আপনার কাছে ক্লিক করে আপনার নেভিগেশনের চাইতে আপনার মনে হবে যে এটাই ইউজ করি বেশি, এবং এটাতে আপনার মানে স্বাচ্ছন্দ্যবোধ এসে পড়বে। সো এটা প্রেফার্ড যারা আমরা ডেভেলপিংয়ে কাজ করি। শুধু ডেভেলপিং এমন না যে আপনাকে ডেভেলপ করতে এটা জানা লাগবে, আপনি যদি অন্য কিছু করেন, আপনি যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চান ফিউচারে, অথবা আপনার যদি নেটওয়ার্কিং রিলেটেড কাজে ইন্টারেস্ট থাকে, যে কোনো কিছু, আমাদের ফার্স্ট কমান্ড কোনটা রান করি, সবচেয়ে পপুলার কমান্ড কি, আমরা কমান্ড কোনটা যাই, মানে আমি আমার পার্সোনালি যখন আমি জানতাম না কমান্ড লাইন ইন্টারফেস কি, তখন একটা জিনিস জানতাম যে পিং নামে কিছু একটা আছে। পিং লিখে স্পেস দিয়ে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখলে, যেরকম google.com লিখে এন্টার দিলে বেশ কিছু ডেটা দেখায়। ওকে, তো এভাবে করে আমাদের শেখাটা শুরু হয়। পিং কিন্তু একটা টুল, এটা কিন্তু একটা নেটওয়ার্কিং টুল, এটা কিন্তু ডসের বা ডিস্ক অপারেটিং সিস্টেমের নেটওয়ার্কিং টুল। সো এইভাবে করে আমরা যে কোনো কমান্ড শিখতে পারি, কমান্ড নিয়ে আরো ধারণা নিতে পারি। বাট স্টিল আপনাদেরকে যেটা দেখানো হলো সেটা কোনোটাই কিন্তু গিট কমান্ড না,
ওকে, সেটা হচ্ছে ইউনিক্সের বেসিক কমান্ড, যাতে আপনারা নিজেরা একটু ঝালাই করে নিতে পারেন যে কিভাবে কমান্ড দেওয়া লাগে, কিভাবে কমান্ডের আউটপুট নিতে হয়। বাট রাইট নাও আপনারা তো শিখতে যাচ্ছেন কিভাবে গিট ইউজ করে, সেটা নিয়ে আমাদের সামনে আরেকটা সেশন আছে। বাট তার আগে আমি আপনাদেরকে কিছু রিসোর্স শেয়ার করে দিই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে বেসিক ইউনিক্স কমান্ড। তার মানে হচ্ছে ওই যেগুলো আমি আপনাদেরকে দেখালাম এখান থেকে দেখতে পারবেন, স্ট্যানফোর্ডের ওয়েবসাইটে আছে। অ্যান্ড দেন A to Z ইন্ডেক্স অফ লিনাক্স কমান্ড লাইন, এটা পাবেন ss64.com এই ওয়েবসাইটে। এখানে আপনার শুধু ইউনিক্স কমান্ড না, এখনকার লেটেস্ট কমান্ডও পাবেন বেশ কিছু। অ্যান্ড আফটার দ্যাট এটা খুবই ইন্টারেস্টিং, আপনি যদি মন চায় তাহলে এই কাজটা করতে পারেন। আপনি একদম 30-40 বছর আগের MS ডসে কি কি শুরুর দিকে কমান্ড ছিল সেগুলো রান করে দেখতে পারেন এই লিঙ্ক থেকে, computerhope.com। আর আফটার দ্যাট আমাদের মাইক্রোসফট ডক্স আছে, আমরা যারা অ্যাম্বাসেডর তারা রেগুলার এটা ইউজ করে অভ্যস্ত। সেটার আন্ডারে আপনি উইন্ডোজ কমান্ড লাইন রেফারেন্স পাবেন, যতগুলো কমান্ড লাইন টুল আছে সবগুলো এক জায়গায় লিস্ট ডাউন করা আছে। অ্যান্ড ফাইনালি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে আপনি কমান্ড লাইন নিয়ে আরও এগিয়ে যেতে চান এবং আরও সাপোজ অটোমেশন করতে চান, স্ক্রিপ্টিং করতে চান, সেক্ষেত্রে পাওয়ারশেল সবচেয়ে বেস্ট সলিউশন। এবং সেটার জন্য আপনি মাইক্রোসফট ডক্সের আন্ডারে পাওয়ারশেলের বেশ কিছু ডকুমেন্টেশন পাবেন, সেটা পড়ে পড়ে রান করে দেখতে পারেন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল একটা টুল। সো আজকে আমার সেশন আলটিমেটলি এই পর্যন্তই, এবং দ্যাটস অল ফ্রম মি। আমি নিজে কিছু লেখালেখি করি, এখানে আমাদের মিডিয়াম ব্লগ আছে, আমার নিজেরও ব্লগ আছে, দেখতে পারেন। এছাড়া টুইটার অথবা লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড হতে পারেন। এবং আমিও নিজেও বেশ ইন্টারেস্ট পেলাম আপনাদের মতো অডিয়েন্সের সামনে হচ্ছে এই আমরা রেগুলার যে কাজগুলো করি সেগুলো শেয়ার করতে। হোপফুলি সামনে আরও সুযোগ হবে এবং আমরা কমিউনিটি থেকে আরও করার চেষ্টা করব। সো ইফতু, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আঞ্জুম রশিদ ভাইয়া। ওকে, তো আমরা এতক্ষণ দেখলাম আসলে কিভাবে করে আমরা গিট ইনস্টলেশন কাজটা করতে পারি। এর পরবর্তীতে আমরা এখন লিটারালি গিটটা ইউজ করব এবং দেখার চেষ্টা করব যে এটা ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ফাইলগুলোকে ট্র্যাক করতে পারি। বিজয় ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। ওকে, দেখো তো গেছে কিনা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি তাইলে এখন আমার এন্ড থেকে আসি। আমি একটু বলে রাখি, আমি একটা স্লাইড রাখবো জাস্ট নিজের কাজটাকে ট্র্যাক করার জন্য, কারণ ওই জিনিসটাই পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ কাজ আমি হইতেছে ব্যাশে টার্মিনালে করে দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা শুরু থেকে আসি। তো যেমনটা ভাই বলতেছিলেন যে শুরুতে আমাদেরকে গিট ব্যাশে আসতে হবে বা বিভিন্ন কাজ করতে হবে, আমরা হচ্ছে কাজ শুরু করে ফেলি এখানে আর খুব বেশি না থেকে। আমি একটা স্যান্ডবক্স ফোল্ডার ক্রিয়েট করছি, যেটা কিনা পরবর্তীতে আপনাদের সাথে পুরো কার্যক্রমটা যেন শেয়ার করা যায়। তো বেসিক্যালি ওইভাবে করে এখন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে ওইখান থেকে আমরা কাজগুলো করব। তো ধরুন আমরা একটা নতুন ফোল্ডার এখন ক্রিয়েট করি। আমি এই কাজটা ব্যাশ থেকে করতে পারতাম বা কমান্ড প্রম্পট থেকে করতে পারতাম, কিন্তু যাতে সবার জন্য যেন সুবিধা হয়, কারণ আমরা অনেকেই এখনো নতুন, এই কারণেই আমি এই কাজটা করব আমাদের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেসের জায়গা। তাহলে আমরা শুরুতে জাস্ট একটা নতুন ফোল্ডার করি। এই কাজটা আপনি mkdir এই কমান্ডটা ইউজ করেও কিন্তু করতে পারতেন। যাই হোক, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিলাম হচ্ছে প্লেগ্রাউন্ড। এর পরবর্তীতে এই প্লেগ্রাউন্ড ফোল্ডারটাতেই বেসিক্যালি আমরা এখন কাজ করব। আমরা এখানে ফাইলস অ্যাড করব, আমরা এখানে গিট ইনিশিয়েট করব, এই ধরনের বিষয়গুলো। তো ধরে নিই যে আমরা একটা ক্যালকুলেটর ডেভেলপ করব এখানে। তো সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের বেসিক কিছু কোড লিখতে হবে এবং কিছু জেনারেট করতে হবে। আমরা আপাতত এখানে একটা টেক্সট ফাইল জেনারেট করে সেটির মাধ্যমেই এগিয়ে যাব আর কি। এই ক্ষেত্রে আমরা শুরুতেই গিটকে ইনিশিয়েট করতে পারি অথবা ডিরেক্টলি আগে ফোল্ডারটা স্টার্ট করতে পারি, যে কোনো একটা করলেই কাজ হবে। আমি শুরুতে আগে একটা ফোল্ডার একটা ফাইল অ্যাড করি। আবারও বলতেছি, এই কাজগুলা আপনারা ডিরেক্টলি ব্যাশ বা টার্মিনাল থেকে করতে পারতেন, বাট আমি যেহেতু এখন অনেকেই নতুন, তাই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে করে আসতেছি। আমি একটা নতুন ফাইল ওপেন করলাম, ক্যালকুলেটর বেসিক। ওকে, এখন এখানে ধরেন বেসিক কিছু টেক্সট দিয়ে রাখি। ধরুন আমাদের ক্যালকুলেটর বানানোটা শেষ। এবার আমরা চাচ্ছি যে আমরা এখন এখানে পরবর্তী বিভিন্ন ফিচার অ্যাড করবো। যেহেতু আমরা এখন একটা বেসিক ক্যালকুলেটর ডেভেলপ করেছি, এর পরবর্তীতে আমরা এখানে সাইন্টিফিক ফিচার্স আনবো, আমরা বিভিন্ন কনভার্সন থেকে শুরু করে লগারিদম দেখবো।
তো এগুলো করার জন্য আমরা শুরুতে মেইন ফাইলটা নিয়ে আর কাজ করব না। আমরা যদি মেইন ফাইল নিয়ে কাজ করিও আমরা ধীরে ধীরে আগাবো। ওই ক্ষেত্রে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, আমাদেরকে আমাদের গিট ইনিশিয়েট করতে হবে। এই স্লাইডটা যদি খেয়াল করি যে শুরুতেই আমাদেরকে গিট ব্যাশটা এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করে তার পরবর্তীতে আমরা কাজগুলো করব। ওকে, আমরা এবার ডিরেক্টলি কাজে চলে আসি। রাইট ক্লিক করে গিট ব্যাশ থেকে আমরা কাজ করব। পরবর্তীতে আপনারা যদি চান তাহলে গিট গুই নিয়েও কাজ করতে পারেন, বাট আমরা এখানে গিট ব্যাশটা দেখাবো। ওকে, এই যে চলে আসলাম। খেয়াল করে দেখবেন আঞ্জুম রশিদ ভাই এতক্ষণ যেভাবে করে বলছিলেন যে পাদ যেভাবে করে থাকার কথা, এখানে কিন্তু এক্স্যাক্টলি ওভাবেই আছে। গিট উইথ গ্রিড ফোল্ডারের প্লেগ্রাউন্ড ফোল্ডারের মধ্যে সবকিছু রয়েছে। তাহলে আমরা শুরুতেই যখন গিটকে স্টার্ট করব, যে কমান্ডটা দিয়ে স্টার্ট করতে হয় সেটা হচ্ছে init, অর্থাৎ git init। এটা যখন লিখে আমরা যখন এন্টার প্রেস করব তখনই হচ্ছে আমাদের গিটে ইনিশিয়েট হবে। ওকে, এখন এখানে খেয়াল করে দেখবেন যে এখানে এই যে ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটি কিন্তু একটা হিডেন ফোল্ডার, এবং যদি আমাদের হিডেন ফোল্ডারটা অফ করা থাকে তাহলে কিন্তু আমরা এটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লেভেলে দেখতে পাবো না, অর্থাৎ এই ফোল্ডারে ডিরেক্টলি দেখা যাবে না। তো আমরা এটাকে অফ বা অন করার মাধ্যমে দেখতেও পারবো, নাও দেখতে পারবো। তবে এটাকে যদি আপনি এইভাবে করে অ্যাক্সেসিবল রাখেন তাহলে একটা রিস্ক থেকে যায়, কোনো কারণে যদি আপনার এই ফোল্ডারটা ডিলিট হয়ে যায় এবং আপনি যদি শুধুমাত্র আপনার পিসিতে লোকালি কাজ করেন তাহলে হচ্ছে পরবর্তী আপডেটগুলো আপনি নাও পেতে পারেন। এই কারণেই আমি রেকমেন্ড করব যে পিসিতে যেভাবে করে হিডেন থাকে আপনারা ওইভাবে হিডেনে রাখবেন। আমি জাস্ট বোঝার জন্য এখানে এটা শো করিয়েছি। ওকে, তাহলে আমরা এবার একটু এলএস কমান্ডটা ইউজ করে দেখি। এই যে দেখুন ক্যালকুলেটর বেসিক টেক্সট এই ফাইলটা রয়েছে, এটা দেখাচ্ছে। এভাবে করে যদি আমরা হিডেন ফোল্ডারস গুলো দেখতে চাই তখন আমরা ls -la যখন আমরা দিব তখন এখানে খেয়াল করে দেখবেন আমাদের উপরের ডিরেক্টরি এবং গিট নামে যে ডট গিট নামে যে ফোল্ডারটি রয়েছে, যেটি কিনা আমাদের পুরো ইমেজেস গুলোকে কন্টেইন করবে, সেটি আমরা হচ্ছে এখান থেকে মূলত পাবো। অর্থাৎ আমরা আমাদের ফাইলে যে চেঞ্জেস গুলো করব সেই প্রত্যেকটা চেঞ্জেসে কিন্তু এই ডট গিট ফোল্ডারে স্ন্যাপশটের মতো করে করে সেভ হইতে থাকবে এবং সে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা কাজের সাথে এভাবে করে আপডেট করবে। ওকে, আমরা এবার স্ক্রিন শেয়ারটাতে চলে আসি। ওকে, এবার হচ্ছে কনফিগারেশনের পার্ট। ও আচ্ছা, আই গেস আই মিসড ইট আ বিট। ওকে, আচ্ছা সরি, এটার আগে একটু কনফিগারেশনটা দেখানো দরকার ছিল। গিট কনফিগারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যে কাজগুলো করি ওই কাজগুলো কারো না কারো নামে সেভ করা হয়ে থাকতে পারে। একটা জিনিস দেখাচ্ছে, এটা এই মুহূর্তে আপনাদের জানা লাগবে, এটা আমরা পরবর্তীতে আরো এক্সপ্লোর করব। সেটা হচ্ছে গিট লগ, যেটার মাধ্যমে আমরা আমাদের কাজের হিস্ট্রি গুলো দেখতে পারি। ওকে, আচ্ছা আই গেস আমি এখনো কমিট করি না তাই গিট লগটা দেখা যাচ্ছে না। যাই হোক, কমিটে তাইলে পরে যায়, আগে হইতেছে গ্লোবাল কিভাবে সেট করবো ওইখানেই চলে আসি। গ্লোবাল সেট করার ক্ষেত্রে যে জিনিসটা হবে যে আমি এখন যদি গিট লগ দিতাম এবং আমার যদি এখনো গিটের মধ্যে আমি কিছু কমিট করি নাই দেখে এখানে কিছু দেখাই নাই, যখন আমি হইতেছে গিটের মধ্যে কমিট করব তখন কিন্তু এই জিনিসটা দেখতে পারতে হবে যে স্পেসিফিক্যালি এই কাজটা কে করছে কোন একটা জায়গাতে। ওই জিনিসটা কিভাবে দেখা যাবে, কারণ গিটের সাথে আপনার পরিচিতি হওয়াটা জরুরি। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ডগুলো আমি আর এখানে না লিখি, স্লাইড থেকেই দেখাই। সেটা হচ্ছে এগুলা: git config --global space user dot name, এরপরে আপনার নামটা দিতে হবে যে নামে আপনি ইউজ করতে চান গিটটা। এর পরবর্তীতে git config --global user dot email, এর পরবর্তী আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন। তাহলে হচ্ছে আপনি যখন কোনো কনফিগারেশন করবেন, সরি আপনি যখন কোনো কিছু কমিট করবেন বা কোনো ফাইলে চেঞ্জেস করবেন, আপনি যাদের সাথে একসাথে কাজ করছেন, যেহেতু গিট অনেক বেশি কোলাবোরেশনের জন্যই করা, তাহলে তারাও জানতে পারবে যে স্পেসিফিক্যালি কোন কাজটা কে করছে। এই কারণেই আপনাদেরকে এইভাবে করে ইউজার নেম এবং ইউজার ইমেলটা অ্যাড করতে হবে। এবং এগুলো দেখার জন্য নিচের এই কমান্ডটা ইউজ করতে হবে, git config --global -list। তাহলে আমরা গ্লোবালে যেসব কনফিগারেশনস রেখেছি সেগুলো এক্সপ্লোর করতে পারবো। তাহলে আমার এখান থেকে আমি এটা একটু চেক করে দেখি, git config
তাহলে এখন এখানে খেয়াল করে দেখবেন আমার ইউজার নেমটা দেখাচ্ছে যেটা আমি সেট করেছিলাম এবং আমার ইউজার ইমেইলটা দেখাচ্ছে এবং ক্রেডেনশিয়ালস থেকে শুরু করে আরো অনেক কিছুই কনফিগারেশনে করা যায় যেটা আমি স্লাইডের নিচে করে লিখে রেখেছি। যখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা এভাবে করে মানে আরো অনেক কিছুই কনফিগার করতে পারবো। যাই হোক, এবার হচ্ছে আমরা আবার আমাদের ফাইল ট্র্যাকিং এর অংশটাতে ফিরে আসি। ওকে, ফাইল ট্র্যাকিং এর জন্য এই যে শুরুতে আমরা ফাইল জেনারেট করলাম, এর পরবর্তীতে আমরা গিটটাকে ইনিশিয়েট করেছি যেটা আমি আসলে আগেই করে ফেলছিলাম। যাই হোক, গিট ইনিশিয়েট করার পরে আরেকটা কাজ করতে হবে, ওইখানে আসছি। হিডেন ফাইলস কিভাবে রেগুলেট করবেন সেটা আসলে স্লাইডে রয়েছে, যেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করা হবে। ওকে, এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গিট যখন কাজ করে তো এখানে মোটামুটি 3টা এরিয়া থাকে। আমরা যখন লোকালি কাজ করছি, ওয়ার্কিং ডিরেক্টরি, স্টেজিং এরিয়া এবং রেপোজিটরি। এই জিনিসটা অনেকটা এরকম যে ধরুন আমরা যখন ভার্সিটির জন্য অ্যাসাইনমেন্ট লিখি, তো শুরুতেই ধরেন আপনাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। আপনি যখন লিখছেন তখন কিন্তু আপনার যদি কোনো একটা ভুল হয় তাহলে আপনি ওই পেজটা ফেলে দিয়ে আরেকটা পেজে লিখতে পারেন। আপনার যদি কোনো সমস্যা আপনি এটা কাটাকাটি করতে পারেন, অনেক কিছু করতে পারেন। যে জায়গাতে আপনি কাজ করবেন এবং এই কাজটা ট্র্যাক করা হবে না, ওই পার্টটাই হচ্ছে মূলত ওয়ার্কিং ডিরেক্টরি। ওইখানে আপনি যে কাজগুলো করবেন সেটি কিন্তু গিট ট্র্যাক করবে না। আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি যখন আপনার অ্যাসাইনমেন্ট যদি আপনি কয়েক পেজ চেঞ্জও করে ফেলেন তাহলে কিন্তু যিনি টিচার রয়েছেন তিনি কিন্তু এটি দেখতে পাবেন না বা তিনি এটা জানবেন না। এটি হলো মূলত ওয়ার্কিং ডিরেক্টরি যেখানে আপনার কাজের ট্র্যাক করা হবে না শুরুতেই। এর পরবর্তীতে চলে আসে স্টেজিং এরিয়ার পার্টটা। স্টেজিং এরিয়া হলো একটা মধ্যবর্তী জায়গা, যে ধরুন আপনার টিচার আপনাকে বলেছে যে আপনি ওনার অফিসে আপনার অ্যাসাইনমেন্টটা রেখে আসবেন। এখন বিষয়টা হলো, যদি আপনি ওনার ওইখানে গিয়ে অ্যাসাইনমেন্টটা রেখে আসেন, একবার রেখে আসার পরে পরবর্তীতে আপনার যদি মনে হয় যে আপনি অ্যাসাইনমেন্টের নাম লিখতে ভুলে গেছেন বা আইডি লিখতে ভুলে গেছেন, তাহলে আপনাকে কি করতে হবে, আবার গিয়ে ওনার কাছ থেকে ফাইলটা আনতে হবে। তো তখন বেসিক্যালি কি হবে, তখন উনি এটা ট্র্যাক করতে পারবে যে আপনি আসলে একবার এই কপিটা নিয়ে কিছু চেঞ্জেস করেছেন। এই চেঞ্জেসের পার্টটাই হলো মূলত স্টেজিং এরিয়া। এবং সব শেষে যে পার্টটা চলে আসছে সেটা হচ্ছে রেপোজিটরি, যেখানে আপনি মূলত আপনার পুরো কাজটাকে ফাইনালি সাবমিট করে ফেলেন। এবং ওখান থেকেও আসলে ব্যাক করা পসিবল। আমি জাস্ট উদাহরণ হিসেবে অ্যাসাইনমেন্টের পার্টটা বললাম। যখন আমরা আসলে কাজগুলো করব তখন আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে ওয়ার্কিং ডিরেক্টরি, স্টেজিং এরিয়া এবং রেপোজিটরি কিভাবে করে কাজ করছে। ওকে, এখন আমরা যে ফাইলটা লিখেছি বা যেটি জেনারেট করেছি ক্যালকুলেটর, সেটি কোথায় রয়েছে? সেটি রয়েছে বর্তমানে ওয়ার্কিং ডিরেক্টরিতে। এখন এই ফাইলে যদি চেঞ্জ হয় তাহলে আমার ট্র্যাক করাটা জরুরি, কারণ এটা আমার ক্যালকুলেটরের একটা ফাইল। তাহলে আমাকে এটাকে স্টেজিং এরিয়াতে পাঠাইতে হবে। ওকে, তাহলে আমরা এখন এটাকে স্টেজিং এরিয়াতে পাঠাবো। আমরা ক্লিয়ার করে ফেলি স্ক্রিনটা। ওকে, স্টেজিং এরিয়াতে পাঠানোর জন্য দুটো উপায় রয়েছে। আপনি git add লিখে ফুল স্টপ দিতে পারেন। এটা যদি আপনি করেন, আপনার এখানে যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলোই আবারও স্টেজিং এরিয়াতে যাবে বা সবগুলো ফোল্ডারে চেঞ্জেস ট্র্যাক করা যাবে। অথবা আরেকটা যেটা করা যায়, আমরা হচ্ছে ফাইল নেম লিখে হচ্ছে দিতে পারবো। ফাইল নেম লিখে হচ্ছে আমরা অ্যাড করতে পারবো। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমরা অনেকগুলো চেঞ্জেস করি তখন কিন্তু আসলে গিট অ্যাড ফুল স্টপ দিয়ে করে ফেলা হয়। আর যদি আপনি একটা একটা ফাইল ট্র্যাক করতে চান তখন আপনি শুধুমাত্র ফাইল নেমটা লিখে হইতেছে গিট স্টেজিং এরিয়াতে পাঠাবেন। তাহলে আমরা এটাকে আগে স্টেজিং এরিয়াতে পাঠাই দিই, গিট অ্যাড। ওকে, এখন এটা স্টেজিং এরিয়াতে গেছে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? আরেকটা কমান্ড রয়েছে যেটি হলো স্ট্যাটাস কমান্ড। তাহলে আমরা গিট স্ট্যাটাস লিখবো। যখন আমরা গিট স্ট্যাটাস লিখবো তখন আমরা জানতে পারবো যে এই ফাইলের এক্সাক্ট অবস্থাটা বর্তমানে কিরকম। এখন দেখুন যেটি চলে এসেছে সেটি হলো যে নো কমিটস ইয়েট, চেঞ্জেস টু বি কমিটেড। অর্থাৎ ও এখন ট্র্যাক করতে পারছে যে এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে। এখন এই চেঞ্জটা কিন্তু আমি এখনো কমিট করিনি, এই জন্য সে বলছে যে চেঞ্জেস টু বি কমিটেড। তাহলে আমরা এখন এটাকে কমিট করব। কমিট করার ক্ষেত্রে কিভাবে করে এই জিনিসটা করা হবে, গিট ড্যাশ এম,
এটা দিতে হবে যেন আমরা কমিটির সাথে একটা মেসেজ লিখতে পারি, কারণ আপনি কখন কোন ফাইল অ্যাড করছেন সেটাই কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারতে হবে। তার জন্যই আমরা যেরকম অনেক সময় আমরা যখন অনেকগুলো ফোল্ডার নিয়ে কাজ করি তখন যেরকম লিখে রাখি যে রিপোর্ট ফাইনাল 1, রিপোর্ট ফাইনাল 2, রিপোর্ট ফাইনাল 1802 হাবিজাবি, এভাবে করে যখন আমরা লিখি ওইখান থেকেও মেসেজটা ক্লিয়ার থাকে না, কিন্তু আমরা এখানে মেসেজটা ক্লিয়ার রাখতে পারবো। যেমন -m আমি বললাম যে ক্যালকুলেটর, আমার ক্যালকুলেটর প্রথম ফাইলটা হয়েছে, আমি চাইলে এখানে আরো ব্যাখ্যা লিখতে পারি। ব্যাখ্যা লেখার জন্য -m আবার লিখবো, এর পরবর্তীতে আমি লিখলাম যে দিস ফাইল ইজ কমপ্লিটেড ফর দা বেসিক ভার্সন। ওকে, এবার আমরা এটা কমিট করে ফেলবো। এবার দেখুন মাস্টার ব্রাঞ্চ যেটি কিনা যেখানে আমি রয়েছে সেখানে ক্যালকুলেটর ইনিশিয়েটেড এই নামে কমিট হয়েছে, সেখানে একটা ফাইল চেঞ্জ হয়েছে, একটা ইনসারশন হয়েছে। ওকে, এবার আমরা বেশ মজার কিছু কাজ করব। ওকে, ধরুন আপনার ক্যালকুলেটরের বেসিক কাজটা করা হয়ে গেছে, এবার আপনার মনে পড়লো যে এখানে কিছু একটা সমস্যা, তাহলে আপনি এখন চেঞ্জ করলেন যে ধরুন আপনি এখন ক্রেডিটটা অ্যাড করবেন যে ডেভেলপ বাই ধরুন হ্যারি পটার, ওকে ওকে, আমরা হচ্ছে এখন এই জিনিসটা এই লাইনটা অ্যাড করলাম, কন্ট্রোল এস। ওকে, এবার এটা ক্লোজ করি। এবার আমরা এখান থেকে দেখি যে এক্স্যাক্টলি কি আসে। গিট চেঞ্জেস নট স্টেজড, অর্থাৎ চেঞ্জটাকে স্টেজিং এরিয়াতেও নেওয়া হয়নি। এর পরবর্তীতে খেয়াল করে দেখবেন যে কমিটও করা হয়নি, এবং এখানে রয়েছে যে মডিফাইড ক্যালকুলেটর বেসিক ডট টেক্সট, অর্থাৎ এখানে যে চেঞ্জটা হয়েছে সেটিকে কিন্তু সে বুঝতে পেরেছে। তাহলে এবার আমাদেরকে আবারও অ্যাড করতে হবে, গিট অ্যাড। এবার আমরা আবার স্ট্যাটাসটা চেক করে দেখি। এবারে দেখুন এটা মডিফাইড হয়েছে, অর্থাৎ এই যে চেঞ্জটা রয়েছে সেটাকে অ্যাড করা হয়েছে বাট এখনো কমিট করা হয়নি, তাহলে আমাদেরকে এখন কমিট করতে হবে। কমিট, আমরা এখন কমিটের মেসেজটা দিয়ে দিব। এই কোডটা যারা ব্লকচেইন হয়তো হ্যাশ বা এসএইচএ এর নাম শুনেছেন, তো এটা বেসিক্যালি ওই ধরনের একটা জিনিস, বাট আমরা এখানে এটা নিয়ে এত বেশি ডিটেইল এক্সপ্লেইন করবো না। এটাকে জাস্ট আপনি বলতে পারেন যে আপনার কমিটটাকে চেনার জন্য একটা ইউনিক আইডেন্টিটি। এবার এখানে খেয়াল করে দেখুন কে কমিটটা করছে, তার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, কখন কমিটটা করা হয়েছে এক্সাক্ট টাইমটা সহ দেওয়া আছে, উইথ আপনার আপনি কোন টাইম ডোমেইনে আছেন ওইটা সহ। এবং আমার দেখেন আগের কমিটটাও কিন্তু দেখা যাইতেছে যে ক্যালকুলেটর ইনিশিয়েটেড, আগের কমিটের এক্সটেন্ডেড মেসেজটা এবং ওই কমিটের টাইম সহ দেখা যাচ্ছে। এই কারণেই হচ্ছে গিটে এত বেশি এসেনশিয়াল একটা রোল প্লে করবে যখন আমরা বড় কোনো প্রজেক্টে কাজ করব, বড় কোনো সফটওয়্যারে কাজ করব, তখন কিন্তু আমাদের জন্য এটা অনেক বেশি সিগনিফিকেন্ট হবে। এটা তখন আমাদের জন্য অনেক বেশি সিগনিফিকেন্ট হবে যখন আমরা এভাবে করে ট্র্যাক করতে পারবো আমাদের সম্পূর্ণ কাজকে। ওকে, তাহলে এখন আমরা আবারও স্লাইডে ফিরে যাই যাতে ইজিলি ট্র্যাক করা যায় আমাদের কাজগুলো। ওকে, আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখছিলাম যে ওকে আমরা গিট ইনিশিয়েট করেছি, এর পরবর্তীতে স্ট্যাটাস চেক করেছি, অ্যাড করেছি শর্ট কমেন্ট মেসেজ, গিট স্ট্যাটাস, গিট লগ এর মাধ্যমে দেখার চেষ্টা করেছি। এরপরে এসএইচএ নিয়ে বললাম যে
বিশেষ করে যারা অনেক বেশি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তারা এই বিষয়টা নিয়ে আর একটু পড়াশোনা করতে পারেন, বাট যেহেতু এটা একটি ফান্ডামেন্টাল বা এলিমেন্টারি লেভেলের ট্রেনিং সিরিজ, তাই আমরা আপাতত এটাকে অ্যাভয়েড করছি। ওকে, যেমন ভাবে চেঞ্জ করলাম, এর পরবর্তীতে অ্যাড কমিট বিপ্লব, ও আচ্ছা ওয়ান লাইনটা দেখানো হয়নি, ওইটা আমরা দেখবো এখন। ওকে, এবার আমরা ওইখানে চলে যাই, ক্লিয়ার করে ফেলি। এখন আমরা আগেরবার যখন গিটলগ দেখছিলাম তখন বেশ ডিটেইলে আসছিল। এখন ধরেন আপনি অনেকদিন ধরে একটা প্রজেক্টে কাজ করতেছেন, আপনার প্রায় 50-60টা কমিট হয়ে গেছে, তো এখন এতগুলো যদি গিটলগে দেখেন তাহলে হইতেছে সমস্যা। তো লগের ক্ষেত্রে বেশ কিছু অ্যাপ্রোচেস আছে, আমি দুইটা শেয়ার করব। প্রথমে হচ্ছে আমরা জাস্ট এক লাইনে সংক্ষেপে দেখব যে এক্স্যাক্টলি কি হয়েছে। গিট লগ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, এটা যখন লিখবো তখন প্রত্যেকটা কমেন্ট এক লাইন আসবে। এই যে এইটার যে কোডটি রয়েছে বা হ্যাশ রয়েছে সেটা একটি সংক্ষিপ্ত ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই হলো আমাদের কমিট মেসেজ ক্রেডিট অ্যাডেড। তার আগের কমিটটা ছিল ক্যালকুলেটর ইনিশিয়েটেড, এবং এটা হলো তার হ্যাশটা। এখন আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি। যখন ধরুন আপনি অনেকগুলো কমিট করছেন, যেটা আমি বলছিলাম যে 50-60টা, আপনার ধরুন লাস্টের একটা বা দুটো দেখা দরকার, তখন আমরা বেসিক্যালি যেটা করতে পারি যে গিট লগ মাইনাস, আমরা যত দিব তত এর আগ পর্যন্ত দেখাবে। অর্থাৎ আমি যখন -1 দিই তাহলে কিন্তু আমার যে আগের যে কমিটটা রয়েছে শুধুমাত্র সেটাই দেখাবে। আমরা এটা একটু দেখি, এই যে শুধুমাত্র ক্রেডিট অ্যাডেডটা দেখানো হয়েছে। যদি আমরা গিট মাইনাস, তাহলে এখন দেখবেন দুইটা দেখানো হয়েছে। এভাবে করে ধরেন আপনার 50টা আছে, আপনি লাস্ট 5টা দেখতে যাচ্ছেন, তখন গিটলগ -2 দিবেন, সরি -5 দিতে হবে। এভাবে করে মূলত আমরা আমাদের কাজগুলোকে ট্র্যাক করতে পারবো। ওকে, এর পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে চেঞ্জ করছি এই চেঞ্জেস গুলোকে কম্পেয়ার করতে পারবো কিনা। যদি আমরা এখন এখানে চলে আসি, ওকে, কম্পেয়ার করার জন্য যে কমান্ডটি ইউজ করা হয় সেটা হচ্ছে git diff, অর্থাৎ এই কমান্ডটা diff এর মাধ্যমে আমরা হচ্ছে আমাদেরকে যে দুটো আমাদের হ্যাশ রয়েছে সেই হ্যাশ দুটো ইউজ করতে হবে। হ্যাশ দুটো যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের যে প্রথমটি রয়েছে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টির পরিবর্তন আমরা দেখতে পাবো যখন আমরা git diffটা ইউজ করবো। তাহলে আমরা আগে এটাই দেখি যে কিভাবে করে কাজ করে। এটার জন্য আমাদের কিন্তু ওই যে হ্যাশটা লাগবে, তাহলে আমরা হ্যাশটাও নিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমরা চেঞ্জেস গুলো দেখবো। গিট diff আমরা দেখবো হচ্ছে প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টাতে কিরকম চেঞ্জ হয়েছে। একটু বলে রাখি, যারা ড্যাশে কাজ করছেন এখানে কপি করার জন্য কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিলে হবে না, এখানে হচ্ছে কন্ট্রোল ইনসার্ট দিলে কপি হবে আর কন্ট্রোল শিফট দিলে পেস্ট হবে। আমরা যদি দেখি এখানে এই যে এডিটার, ওকে, তাহলে হচ্ছে আমরা গিট diff ইউজ করি, কন্ট্রোল ইনসার্ট দিয়ে কপি করে নিলাম, শিফট ইনসার্ট দিতে হবে। এর পরবর্তীতে আমাদেরকে আবারও কন্ট্রোল ইনসার্ট দিয়ে কপি করে নিতে হবে, শিফট ইনসার্ট দিয়ে আমরা দিলাম। এখন হচ্ছে আমরা ডিফারেন্সটা দেখব। এখানে খেয়াল করে দেখেন, আমি খুব সম্ভবত উই হ্যাভ ডেভেলপ দ্য ক্যালকুলেটরও একটা চেঞ্জ করেছি, এই যে এটা। এর পরবর্তীতে একটা নিউ লাইন, তার পরবর্তীতে এই যে ডেভেলপড বাই হ্যারি পটার গ্রিফিন্ডর, এই চেঞ্জটুকু আমরা আমাদের সেকেন্ড কমিটে করেছি। এই জন্য হচ্ছে এভাবে করে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক্যালি কোন জায়গাতে চেঞ্জেস গুলো হয়েছে। এখন আমরা যদি দ্বিতীয়টা সাপেক্ষে প্রথমটা করতাম তাহলে কেমন দেখাই। আমরা হচ্ছে ওই যে আপ অ্যারো বাটন দিয়ে উপরেরটা নিয়ে নিব, এরপরে এটা কেটে দিই, এটাই দিয়ে দিই।
এখানে ভুলে প্রেস করে গেল। আই গেস কোন একটা একটু একটু আচ্ছা, শাটাতেও হইতেছে ভুলে গেল। দেখান লাগে না, একটু ওয়েট করেন। আই গেস কোনো একটা ইস্যু হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার বোধ হয় এইখানে কোনো একটা বাটন প্রেসে বা কিছু একটা অসুবিধা হচ্ছে। আমরা তাহলে স্লাইডে চলে আসি। এখান থেকে দেখাই তো এটা আগে করা ছিল। এখানে বোধহয় ডেটাটা এন্টার করতে গিয়েই কিছু একটা অসুবিধা হচ্ছে। আমি যখন ওইখানে চেঞ্জ করছিলাম, তো এখানে খেয়াল করে দেখবেন যে যখন আমরা ইনিশিয়াল কমিটের সাপেক্ষে পরেরটাতে দেখতে গেছিলাম, তখন হইতেছে এই চেঞ্জেস গুলো দেখলো। এর পরবর্তীতে যখন আমরা জিনিসটাকে রিভার্স করব, তখন কিন্তু দেখাবে যে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটাতে লাইনগুলো নাই বা লাইন গুলো হচ্ছে কাটা পড়ে গেছে। তাহলে হচ্ছে এখন এখানে খেয়াল করে দেখেন, রেডমার্ক করে দেখেন, এখানে এইভাবে করে মূলত আমরা এভাবে করে ট্র্যাক করতে পারবো যে স্পেসিফিক্যালি কোন ধরনের যেগুলো হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, ফাইলেই হোক কাজ বাট সমস্যা হচ্ছে ফাইলকে পুরাটাকে আকারে ধরে নিয়ে হচ্ছে গিট কাজ করে। তো তখন ওইখানে যেহেতু চেঞ্জ গুলো সবসময় টেক্সচুয়াল না, সেখানে গ্রাফিক্যাল চেঞ্জেস চলে আসে। এই কারণে হচ্ছে ওই সমস্ত জায়গায় গিফ মানে আমরা সবসময় কম্পেয়ার করতে পারি না এই চেঞ্জেস গুলো। এই জন্যই মানে এটা জাস্ট বলে রাখলাম যে টেক্সটের ক্ষেত্রে আমরা এটা খুব ইজিলি কাজ করতে পারি এটা। ওকে, এবার আমরা এখন হচ্ছে পরের আরেকটা পার্টে চলে যাব, যেখানে আমরা নতুন আরেকটা ফাইল অ্যাড করব এবং পরবর্তীতে ওই ফাইলটাকে আমরা রিমুভও করব। ওকে, আমি আবারও এখান থেকে ফাইলটা জেনারেট করি, তাহলে হইতেছে ওকে। আমরা এখন সাপোজ মেমোরি বাটন এখানে দিব। ওকে, কিছু একটা লিখে দিই। এখন এখানে খেয়াল করে দেখেন, এখন আবারও আগের মতো সেম জিনিসটাই হবে। যখন আমরা স্ট্যাটাস চেক করতে যাব, এখানে একটা নতুন ফাইল দেখা যাবে যে মেমোরি টেক্সট। এখন এটাকে কমিট করতে হবে, কমিট -m মেমোরি। ও আচ্ছা, সরি, আমি তো অ্যাডই করি নাই। যাই হোক, অনেক বেশি তাড়াহুড়া করতে গিয়ে অ্যাডই করা হয়নি। অ্যাড করতে হবে, এর পরবর্তীতে আমরা আপ অ্যারো দিয়ে কমিট মেসেজটা নিয়ে নিলাম। এখন এটা কমিট করা হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা গিট লগটা চেক করে দেখি, আমাদের মেমোরি এডিটের মধ্যে এখন বর্তমানে আমরা রয়েছে, অর্থাৎ এই একটা পজিশন আমরা আছি। এখন এখান থেকে ওই যে একটু আগে হইতেছে মানে বিজয় ভাই যেটা বলতেছিলেন যে কিভাবে করে আমরা রিমুভ করতে পারি, এই যে স্লাইডে আমরা রাখছিলাম, সেটা হচ্ছে আমরা যখন কোন একটা ফাইলকে রিমুভ করব, তখন সিম্পলি আর এই জিনিসটা যখন আমরা ইউজ করবো তখন ফাইলটা রিমুভ হয়ে যাবে। আমরা এখন ওটা একটু চেক করে দেখি। ক্লিয়ার দিয়ে এটা আগে একটু সরাই ফেলি, একটু ছোট করে নি, যাতে করে আমরা ডিরেক্টলি চেক করতে পারি যে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। এই যে নিশ্চয় আপনারা খেয়াল করছেন, দেখেন মেমোরি ফাইলটা কিন্তু নাই। যে যে কারণে হচ্ছে ভাই বলতেছিলেন যে অনেক সময় দেখা যাবে যখন আমরা অনেক বেশি কাজ করতে থাকবো, তখন হচ্ছে
আমরা এই টার্মিনাল থেকে বা পাওয়ার শেল থেকে বা কমান্ড প্রম্পট থেকে কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবো তখন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমনটাই করবো। যাই হোক, আমরা এখন খেয়াল করে দেখেন একটা ফাইল কিন্তু রিমুভ করছি, তাহলে গিটের কাছে এখন একটা নতুন স্ক্রিনশট গেছে যে একটা ফাইল এখান থেকে সরানো হয়েছে। তাহলে এখন গিটে এটা নিশ্চয়ই ট্র্যাক করবে। আমি একটু দেখি গিট স্ট্যাটাস। এই যে দেখেন এখানে কিছু একটা চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জটাকেও ট্র্যাক করছে যে ডিলিটেড memory.txt। এখনো আগের মতন আবারও আমাদেরকে অ্যাড করতে হবে, কমিট করতে হবে যে এই ফাইলটা সরানো হয়েছে, কমিট -m মেমোরি ডিলিট করা হয়েছে। ওকে, এভাবে করেই মূলত আমাদের প্রত্যেকটা কাজকর্মের ট্র্যাকটা থাকবে যখন আমরা ফাইল সহ রিমুভ করতেছি। রিমুভ করার টাইম আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু গিট সবসময় আপনার কার্যক্রমটাকে স্ন্যাপশট আকারে রাখবে, আপনি যদি কিছু একটা চেঞ্জ করেন, রিনেম করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আসলে স্টেজিং এরিয়াতে পাঠাইতে হবে ট্র্যাকিং এর জন্য। ওকে, এবার আমরা আবার এখানে চলে আসি, অ্যাড এন্ড কমিট গিট লগ, এই জিনিসপত্রগুলো দেখানো আছে। ও হ্যাঁ, গিট শোটা হইতেছে আরেকটা কমান্ড যেটার মাধ্যমে আমরা কোন একটা স্পেসিফিক জায়গাতে কি রকম চেঞ্জ হয়েছে বা স্পেসিফিক্যালি কি কি কাজ করা হয়েছে ওটা দেখতে পাবো। ওইটার জন্য আমাদের হ্যাশটা দরকার হবে। তাহলে আমরা আগে হ্যাশটা নিই, কারণে আমার বোধহয় আগে গিফটটা কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, আমরা এখন শোতে দিয়ে দেখবো যে আসলে কিরকম চেঞ্জেস হচ্ছে। তাহলে ধরেন আমরা মেমোরি অ্যাডের এই পার্টটা একটু দেখার চেষ্টা করি যে ওখানে আসলে কি ছিল। এই যে দেখেন ওই স্পেসিফিকটাতে মেমোরি অ্যাড করা হয়েছিল। এর পরবর্তীতে আমরা যদি দেখি যে ওইখানের মধ্যে টেক্সট ছিল এতটুকু, এই টেক্সটের জিনিসটা হইতেছে দেখাইলো যে স্পেসিফিক্যালি এখানে কি ছিল। আমরা এটা অন্যগুলোতেও দেখতে পারি, যে যেমন ধরেন আমাদের হচ্ছে একদম প্রথম যেই আটা ছিল, এই যে ক্যালকুলেটর ইনিশিয়েটেড, আমরা দেখতে পাচ্ছি যে ওই অবস্থায় মানে কোন ধরনের স্টেজে আমরা হচ্ছে ছিলাম যখন আমরা ওই ফাইলটা নিয়ে কাজ করছি। তাহলে এখন আমরা ওইটাতে চলে আসি, এখন এখানে দেখেন উই হ্যাভ ডেভেলপড দ্য ক্যালকুলেটর, এটা দেখা যাইতেছে এবং এই চেঞ্জেস নিয়ে ডিটেইল জিনিসপত্রগুলো আমরা এখান থেকে পাবো। গিট লগ আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে লগে আপনার জাস্ট এই ইনফরমেশন গুলো থাকবে, আর যখন আমরা শো দিব তখন হচ্ছে আমরা ডিটেইলে দেখতে পাবো যে স্পেসিফিক্যালি কি কি চেঞ্জেস না মানে ওই অবস্থা ওটা স্টেজটা বা স্টেটটা কেমন ছিল। সিমিলারলি আমরা যখন ক্রেডিট অ্যাডেড এই ফাইলটা তো দেখতে যাব তখনও কিন্তু ভুলে শিফট ইনসার্ট দিতে, আচ্ছা এটা তো বোধহয় নিচে নিয়ে যাওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখি ক্লাসে 755 ঠিক তাই আনছিলাম। হ্যাশ নেওয়ার টাইমে ভুল হয়ে গেলে হইতেছে এর পরবর্তীতে আর মানে জিনিসটা দেখাবে না। ওকে, এখন দেখেন এই যখন আমরা এখানে যখন আসছিলাম তখন স্টেটটা কেমন ছিল ওটা এখানে দেখা যেত। সিমিলারলি আমরা যদি কোনো একটা ফাইলকে ডিলিট করা হয় তাহলেও হচ্ছে কিন্তু আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো যে কখন হইতেছে এই ফাইলটাকে মূলত একদম ডিলিটে করে ফেলা হয়েছে। নিয়ে যাই, শিফট ইনসার্ট দিলে ডিরেক্টলি চলে আসবে। এখন এখানে দেখেন আমাদের ডিটেইলস গুলো দেখা যাচ্ছে, কিন্তু এই যে এই লাইনটা তো এখন নাই, কারণ হইতেছে আমাদের পুরো ফাইলটাই ডিলিট করা হয়েছে। যাই হোক, আমরা মূলত আজকে যে জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি কমান্ড লাইন এবং গিট এনভায়রনমেন্টে কিভাবে করে কাজ করে তার বেসিক একটা ইন্ট্রোডাকশন। আজকে যে বিষয়গুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি অর্থাৎ অ্যাড করা, কমিট করা, লগ দেখা বা স্ট্যাটাস চেক করা, এগুলো ছিল একেবারে ফান্ডামেন্টাল কিছু বিষয়। এর পরবর্তীতে পরের দিন অর্থাৎ ডে 2 তে আমরা এক্সপ্লোর করব যে কিভাবে ব্রাঞ্চিং এর মাধ্যমে পুরো প্রজেক্টটাকে ম্যানেজ করা যায় এবং আমরা রিমোট রিপোজিটরি অর্থাৎ গিটহাবে যখন এই কোডগুলো রাখবো তখন
তার সাথে কিভাবে করে ইন্টারঅ্যাক্ট করব বা কিভাবে আমরা কোলাবোরেট করতে পারবো। এই যে যেমন আমি হচ্ছে যে ইয়াটা দিছিলাম থিংস টু বি কভার্ড নেক্সট ডে, প্রথমে ব্রাঞ্চিং এর ব্যাপার নিয়ে একটু বলি। এই জিনিসটা হচ্ছে শেয়ার করা হয়েছিল, খেয়াল করে দেখবেন যে ধরুন আমরা যখন একটা প্রজেক্ট করি তখন নর্মালি যখন আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করি না তখন এভাবে করে অনেকগুলো ফাইল রাখতে হয়। কারণ ধরেন আপনি একটা নিয়ে কাজ করছেন, আপনি ওটাকে চেঞ্জ করেন এবং যদি পুরো জিনিসটাতে এক্সট্রা বাগ চলে আসে তাহলে কিন্তু এটা কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়। এই জন্য বেশিরভাগ টাইমে দেখা যায় যে আমরা একটা ফাইল বানাই, ওটাকে কপি করে কয়েকটা কপি করি, ওই কপিগুলোতে চেঞ্জ করি, আবার এই কপিগুলোকে মেইন ফাইলে মার্জ করি। এটা খুবই প্রবলেমেটিক একটা বিষয়। আমরা এই কাজটা করব না। আমরা নেক্সট দিন যে কাজটা করব, আমরা বর্তমানে যে মাস্টার ব্রাঞ্চে রয়েছি, যেটাকে আবার আমরা মেইন হিসেবে রিনেম করব, যাই হোক এটি হলো মূলত ডিফল্ট ব্রাঞ্চ। এখন আমরা বর্তমানে যে ব্রাঞ্চটাতে রয়েছি, আমরা পরবর্তীতে যে কাজটা করব, ওকে, আমরা হচ্ছে যে কাজটা করবো নেক্সট দিন, সেখানে হচ্ছে মেইন ব্রাঞ্চটা থেকে আমরা মেইন ব্রাঞ্চ থেকে বা ডিফল্ট ব্রাঞ্চ থেকে আমরা কয়েকটা সাব ব্রাঞ্চ বানাবো। একটাতে আমরা ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করব, যেখানে আমরা হয়তো ক্যালকুলেটরে চারটা লেয়ার অ্যাড করব। চারটা লেয়ার অ্যাড করবো তো আমি একটা টেক্সট ফাইলে অ্যাড করবো। আমি ওই ধরনের ডেভেলপমেন্টে যাব না, জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। এর পরবর্তীতে ইউজার ইন্টারফেস লেভেলে আরো কাজ হবে। এর পরবর্তীতে আরেকটা, ধরুন আপনি আপনার ক্যালকুলেটর আরেকটা ফিচার অ্যাড করতে চান, কমপ্লেক্স নিয়ে কিছু একটা, আপনি আরেকটা ব্রাঞ্চে কাজ করলেন। আপনি একই সাথে কিছু সায়েন্টিফিক প্রপার্টিজ ইউজ করাইতে চান, তাহলে আপনি আরেকটা ব্রাঞ্চে এই সায়েন্টিফিক টার্মস গুলো হচ্ছে রাখবেন। যখন আপনার মনে হবে যে আপনার ইউজার ইন্টারফেসের কাজ হয়ে গেছে, তখন আপনি এটাকে মার্জ করে দিবেন মেইনের সাথে। এর পরবর্তীতে যখন আপনার কমপ্লেক্সের পার্টটা হয়ে যাবে, আপনি এটা এখানে মার্জ করে দিবেন। ফাইনালি যখন আপনার এই কাজটা হয়ে যাবে, সায়েন্টিফিক টুলস গুলো অ্যাড করা, তখন আপনি এটাকে মেইনের সাথে মার্জ করে দিতে পারেন। তাহলে যে কাজটা হবে, এই পুরো জিনিসটা খুব সিস্টেম্যাটিক্যালি কাজ করা যাবে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখনই আমি মেমোরি ফাইলটা রিমুভ দিছিলাম, তখনই কিন্তু মেমোরি ফাইলটার সাথে রিমুভ হয়ে গেল। একইভাবে যখন আমরা ব্রাঞ্চে কাজ করব, আপনি দেখবেন যে ফাইলগুলোতে কিন্তু যে চেঞ্জেস গুলো রয়েছে, সেই চেঞ্জেস গুলো খুব অ্যাব্রাপ্টলি হয়ে যাবে। এই কারণেই আমরা হচ্ছে এই গিট বা ভার্সন কন্ট্রোল সিস্টেম ইউজ করার মাধ্যমে আমাদের পুরো প্রজেক্টের কাজটাকে খুব ভালো মতো স্ট্রিমলাইন করতে পারবো এবং কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ তাহলে আমরা নেক্সট দিন দেখবো হচ্ছে মূলত ব্রাঞ্চিং, রিমোট রেপোজিটরি, কন্ট্রিবিউশন এবং কোলাবোরেশনের পার্টটা দেখবো। মূলত এই ক্ষেত্রে আমরা গিটহাব কি ইউজ করব। আরো কিছু রিমোট রেপোজিটরি অনেকেই বিটবাকেট ইউজ করে থাকেন, অনেকেই গিটল্যাব ইউজ করে থাকেন। আমরা হচ্ছে যেহেতু এখন আমরা প্রিলিমিনারি স্টেজে রয়েছে এবং গিটহাবই সব থেকে বেশি পপুলার এইগুলোর মধ্যে, সে কারণে আমরা হচ্ছে নেক্সট দিন গিটহাব ইউজ করার মাধ্যমে কাজ করব। এক্ষেত্রে একটু বলে রাখি যে যে ফাইলস গুলো রয়েছে, এই ফাইলস গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনার যদি মনে হয় যে ক্যাচ আপ করতে পারেনি বা আমরা খুব ফাস্ট গিয়েছি, তাহলে ওই ক্ষেত্রে আসলে মানে খুব একটা প্যারা নেওয়া লাগবে না। যদি সোজা বাংলায় বলি, এই ফাইলস গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, আপনারা এখান থেকে দেখে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। এবং নেক্সট দিন আমরা এই স্পেসিফিক ফিচার্স গুলো দেখবো, ব্রাঞ্চিং, রিমোট রেপোজিটরি যখন আমরা কাজ করব, আমরা কিভাবে কন্ট্রিবিউট করব, কিভাবে করে কোলাবোরেট করতে পারবো কোন একটা কাজের ক্ষেত্রে। ওকে, সো এখন শাফিন রয়েছে, যে হলো IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের একজন এক্সিকিউটিভ মেম্বার। শাফিন, তুমি হচ্ছে ইয়াটা দিয়ে দাও, ওই যে আমাদের ফিডব্যাক ফর্মটা রয়েছে সেটা হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে রাখো। আপনারা সবাই ওই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে রাখবেন। তাহলে হচ্ছে আপনারা খুব ইজিলি এই যে ফাইলগুলো রয়েছে এগুলোতে অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে, তাহলে হচ্ছে আমাদের নেক্সট দিন অর্থাৎ ডে 2 এর সেশনটা হবে 18 ফেব্রুয়ারি 7 PM এ, এবং আমরা কিছু অ্যাডভান্সড ফিচার নেক্সট দিন হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করব। এবং